আজকে শুরুতেই যে ঘটনাটা আমি আপনাদেরকে জানাবো সেটি আমাদের পাঠিয়েছেন মোহাম্মদ সাজ্জাদুর রহমান রনি বরগুনা থেকে। শুনতেই পাচ্ছেন এবং বুঝতেই পারছেন যে বরগুনাটা ঢাকা থেকে অনেক দূরে এবং সেখান থেকে তার আসাটা সম্ভব হয়নি। সুতরাং আমাকে যেটা করতে হবে তার ঘটনাটি পড়ে শোনাতে হবে আপনাদের। লিখছেন সাজ্জাদুর রহমান রনি, আজ যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব তা আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শোনা। ওর নাম জাহিদ এবং বাড়ি ঝালকাঠি জেলায়। গল্পটি ওর মুখ থেকে শোনার কারণে আমি আমার ফ্রেন্ডের বর্ণনা মোতাবেক বলছি। প্রায় ৬-৭ বছর আগে আমার গ্রামের বাড়ির এক ঘটনা। আমার গ্রামের পাশে গ্রামেই একটা মেয়ে, নাম তার লাভলি। মেয়েটির বয়স ১২-১৩-র কাছাকাছি। ওরা তেমন আর্থিকভাবে সচ্ছল ছিল না। সে হঠাৎ করেই কিছুদিন যাবৎ অস্বাভাবিক আচরণ শুরু করে, যেমন অকারণেই হাসা, বিড়বিড় করে কথা বলা, যাকে তাকে ধরে ধাক্কা দেয়া এবং প্রায় সময়ই বিভিন্ন গাছে উঠে বসে থাকা। নিশ্চিতভাবেই তাদের পরিবারের মহা চিন্তার কারণ ছিল মেয়েটি। এই ধরনের আচরণ তার ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছিল। প্রায় ৩ মাসের মতো অতিবাহিত হওয়ার পর ওই মেয়েটির বাবা মা এর প্রতিকারের জন্য এক হুজুরের শরণাপন্ন হন। হুজুর সব ঘটনা শোনার পরে ওই মেয়েটির বাবা এবং মায়ের সাথে তাদের বাড়িতে যায়। হুজুর ওদের বাড়িতে গেলে সে দেখতে পায় যে তখন মেয়েটি একটি গাছে উঠে বসে আছে। স্বাভাবিকভাবেই অনেক লোক জড়ো হয় সেখানে। নিচ থেকে অনেক ডাকার পরেও মেয়েটি গাছ থেকে যখন নামছিল না, তখন তার বাবা যে কোনো একজন লোককে যে গাছে উঠতে পারে তাকে গাছে ওঠার জন্য বলল। সেখান থেকেই একজন লোক গাছে উঠল তাকে নামানোর জন্য এবং সেখানেই ঘটে এক মর্মান্তিক ঘটনা। অনেক চেষ্টার পরও যখন মেয়েটি কিছুতেই নামতে চাচ্ছিল না, তখন গাছ থেকে হঠাৎ করে সে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মেয়েটি মারা যায়। এরপরে ওখানে হৃদয় বিদারক ঘটনার বর্ণনা নাই বা দিলাম। ঘটনার এখানেই শেষ নয়, যেটা হলেই ভালো হতো, সেটা হলেই ভালো হতো। এবং এর পরে অনেক দিন অতিবাহিত হলো, সবকিছু স্বাভাবিক নিয়মে চলছিল। এতক্ষণ যা বলছিলাম সবই ঠিক ছিল, কিন্তু এখনকার ঘটনা অবিশ্বাস্য কিছুই, যেটা সহজে বিশ্বাস হওয়ার কথা নয়। ওই মেয়েটি মারা যাওয়ার প্রায় ১.৫ মাস পরেই গ্রামে এক অচেনা মেয়ের আবির্ভাব, যে কিনা বোবা। গঠন, আকৃতি এবং চেহারায় ওই মেয়েটির সঙ্গে অবিশ্বাস্য মিল। তাকে দেখে গ্রামের সবাই আঁতকে ওঠে। কিন্তু মেয়েটি যেহেতু বোবা, তাই তাকে কোনো প্রশ্ন করার সুযোগ নেই, কিছু জানারও সুযোগ নেই। ওই বোবা মেয়েটি গ্রামে আসার পর থেকেই যে মেয়েটি মারা গিয়েছিল তার বাবা প্রায় প্রতিদিন রাতেই অসম্ভব রকমের আজে বাজে স্বপ্ন দেখা শুরু করেন এবং ওই বোবা মেয়েটি মৃত লাভলির বাবাকে দেখলেই কিছু বলার চেষ্টা করি। একদিন মধ্যরাতে লাভলির বাবা টয়লেটে যাওয়ার জন্য ঘুম থেকে ওঠে। লাভলির কবরটা ছিল তাদের ঘর থেকে ২৫-৩০ মিটার দূরে। টর্চ লাইট নিয়ে বাহিরে বের হওয়ার পর সে যা দেখতে পেল তা হয়তো তার জীবনে ঘটে যাওয়া সেরা ভয়ানক ঘটনা। টর্চটা মারার পর হয়তো তার অজান্তেই টর্চের আলোটা গিয়ে পড়েছিল ওই কবরের ওপর। সে দেখতে পেল যে কাফনে মোড়ানো একটি লাশ ওই কবরের পাশে পড়ে আছে এবং তার মেয়ের কবরের ওপরের অংশ ফাঁকা। এই বিভৎস দৃশ্য দেখার পরে তিনি এক চিৎকারে ঘরে গিয়ে অজ্ঞান হয়ে পড়লেন। যেহেতু তার স্ত্রী ঘটনার কিছুই জানেন না, তাই ওই রাতের মতো তাকে মাথায় পানি দিয়ে দুজনেই ঘুমিয়ে পড়লেন। ভোর হওয়ার পরে আশপাশের লোকজন সহ সবাই ঘুম থেকে উঠলে তারা ওই একই দৃশ্য দেখতে পায় এবং তারা আরো দেখতে পায় যে মৃত লাভলির কবরে কোনো লাশ নেই। কাফনের কাপড়ের মাথার অংশ খুলে তারা দেখতে পায় যে সেটা লাভলিরই লাশ এবং এতদিন হওয়ার পরেও ওই লাশটিতে তেমন কোনো পচন ধরে। এবং এখানে আরো আশ্চর্যজনক হলো, সেদিন থেকেই সেই বোবা মেয়েটিকে আর গ্রামে দেখা যায় না। এটাই ছিল মোহাম্মদ সাজ্জাদুর রহমান রনির পাঠিয়ে যারা উপস্থিত আছেন তাদের সাথে আমরা এখন কথা বলবো। এবং প্রথমেই আমি কথা বলবো স্যামের সাথে। স্যাম, আপনার ফ্রেন্ডের নামটা একটু বলবেন? পলাশ। পলাশ, আপনাদের দুজনকে অনেক অনেক থ্যাঙ্কস। ইউ হ্যাভ কাম অল দ্য ওয়ে ফ্রম রাজশাহী, রাইট? ধন্যবাদ রাসেল ভাই, আপনাকেও। ওকে
সো আপনারা রাজশাহী থেকে এসেছেন, কিভাবে এসেছেন আমাদের একটু জানান শুরুতেই। ভাইয়া অনেক কষ্ট, সেই 12টার সময় উঠছি বাসে আর 10টার সময় নামছি, তারপরে তো আপনার এখান থেকে হাঁটতে 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 নিচে আবার লিফট বন্ধ। ওকে, এটা অফ দ্য রেকর্ড বললে ভালো হতো। এনিওয়েজ, আমরা ঘটনায় চলে যাব। আচ্ছা, যাই হোক, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আপনার কাছে কি বেশ কিছু ঘটনা রয়েছে। আপনি থ্যাঙ্কস আরো একবার যে আপনি রাজশাহী থেকে এসেছেন অনেক কষ্ট করে, অনেকটা পথ পাড়ি দিয়ে এবং অনেকটা সময় লেগেছে। মানে প্রায় আপনার জার্নিটা কতক্ষণ ছিল? অলমোস্ট 10 ঘন্টা জার্নি করে এসেছেন, তারপরে আপনি এখন ঠিক আছেন। আমরা ঘটনায় যাই। প্রথমে শুরু করছি রাসেল ভাই আমার চাচার কাহিনীটা নিয়ে। আমার চাচা আর্মিতে আছে, সে খুব সাহসী একজন মানুষ, তারপরেও তার কবুতরের খুব শখ। আচ্ছা, আপনি সাপের ঘটনাটা দিয়ে শুরু করবেন না সাপের ঘটনাটা আগে শুনি? সাপের কামড়ে মানে আছে রাসেল ভাই যে ঘটনাটা আপনাকে লিখে পাঠাইছিলাম, আমি ইমেল করছিলাম, সেটা আমার চাচার ছোট চাচার ঘটনা। ছোট চাচা যখন মারা যায় তখন আমরা পাবনা থেকে আমাদের কাছে খবর আসে যে আমার চাচা মারা গেছে। তো আমরা খুব তাড়াতাড়ি আমাদের গ্রামের বাসায় চলে আসি। রাজশাহীতে আমার গ্রামের বাসা। তো এসে দেখি, আসার পরে 5 মিনিট পরে দেখি মারা গেছে। এটা আমরা তখনই বুঝতে পারলাম যখন তার নাক মুখ দিয়ে রক্ত পড়ছিল। আচ্ছা, এর ভিতরে আমরা বুঝতে পারলাম যে তিনি এখন মারা গেছে। আর সেদিনটা খুব খারাপ ছিল, কারণ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। আর ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার কারণে চারিদিকে মানে কাদার যে আভাসটা এটা পাওয়া ছিল। তো সবার চিন্তা ছিল যে তাড়াতাড়ি মাটি দিয়ে দিতে হবে। যখন সবাই এরকম করে, তো কবরটা খুঁড়ে রাখার পরে যেহেতু বৃষ্টি হচ্ছিল, তো কবরের ভিতরে পানি জমে যায়। আচ্ছা, প্রায় আধ হাত মতো পানি জমে যায়। তো ওইভাবে একটা লাশ কবর দেওয়া কখনোই সম্ভব না। তাই গ্রামে সাধারণত করে কলা গাছ কেটে কবরের নিচে যতটুকু জায়গা পানি জমে আছে ততটুকু জায়গাতে ছোট 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 করে কলা গাছ কেটে তার উপরে লাশটা দেওয়া হয়েছে। তো এইভাবে আমরা দাফন কাফন সব সমাপ্ত করে মাটি টাটি দিয়ে সবাই বাসায়, যার যার বাসায় শেষে ফিরে গেল। তো আমি আব্বু সবার সাথে বসে গল্প করছে যে সে কিভাবে মারা গেল। তো সাধারণত সবকিছু করার পরে ঘুমানোর আগে সবাই হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে ঘুমাতে যায়। তো আমি চিন্তা ভাবনা করছিলাম যে বাসা থেকে বের হয়ে কল, তো একা একা ভয়ে যাইতে পারতেছিল। তো আমার চাচি বললো, চলো বাবা, আমি আর তুমি যাই। তো কলের দূরত্ব আর হচ্ছে কবরের দূরত্বটা 20 কদম এরকম হবে। আর কলটা যে পজিশনে আছে সে পজিশন থেকে কবরটা একেবারে সরাসরি দেখা যায়। আচ্ছা, এই পরিস্থিতিতে আমি যখন কবরের সাইড দিয়ে কলের মানে টিউবওয়েলের কাছে যাই, তখন দেখি যে হচ্ছে সাদা কে যেন বসে আছে। আচ্ছা, আমি আর ভয়ে তাকাই নাই। তো চাচি দেখতে পাইছে পুরোটা দেখতে পাওয়ার পরে চাচি বলছে যে বাবা চলো তাড়াতাড়ি বাসায় চলে যাই। ঠিক আছে, তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। তো বললো যে আমি বললাম যে পানি নিবেন না? তো বললো যে না, পরে পানি নিয়ে যাবো। বাসায় আসলাম, আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে গল্প করছি। এমতো অবস্থায় চাচির রুম থেকে একটা বিকট ধরনের আওয়াজ আসে। আচ্ছা, বাচ্চারা চিল্লালে যেরকম আওয়াজ হয় এরকম ধরনের আওয়াজ মানে আমাদের কানে আসে। তো আমরা সাধারণত মনে করছি যে চাচাতো ভাইগুলো চিল্লাচিল্লি করছে। আচ্ছা, তারপরেও না, ক্রমশ হয়ে আওয়াজটা বেড়ে যাচ্ছে। যখন আওয়াজটা বাড়তে শুরু করলো তখন আমরা সবাই দৌড় দিয়ে চাচির রুমে গেলাম। চাচির রুমে যেয়ে দেখি যে অগোছালো অবস্থা। তো অগোছালো অবস্থা, চাচি চিল্লাচিল্লি করছে আর খুব কান্নাকাটি করছে, কিন্তু ভয়েসটা যে চাচা মারা গেছে ওই চাচার। আচ্ছা, কিছুক্ষণের মধ্যেই মানে যা মারা গেছেন উনি আসছে। আচ্ছা, ওনার মাধ্যম দিয়ে। তো চাচির সাথে আসার কারণটা এটাই যে চাচির গায়ে মানে জিন ওঠানামা করতো আগে থেকে। আচ্ছা, আর আগে বলেনি যে আমার দাদা মানে জিন সাধনের যে বিষয়টা থাকে, এই জিন সাধনটা করতো। আচ্ছা, তো চাচির গায়ে আসছে। চাচি তখন খালি বারবার বলছে যে আমি জায়গা পাচ্ছি না, আমি এই জন্যই আমি উপরে বসে আছি, জায়গা পাচ্ছি না। তুমি কে? আম্মু যে পাশে বসে জিজ্ঞাসা করলো, তুমি কে, তুমি কিভাবে এখানে আসলাম? তো বলছে যে ভাবি তুমি চিনতে পারছো না, আমি হাবি, মানে চাচার নামটা ছিল হাবি। উনি কি ওনার ভয়েসে কথা বলছে এবং মানে উঠানো গ্রামের যে আঙিনা থাকে, আঙিনাতে অনেক লোক ভর্তি, সবাই মানে কোন একটা শো শুনলে যে অবস্থাটা হয় ওইভাবে দেখছে।
তো যখন বললো যে তুমি তো মারা গেছো, তুমি আসলা কিভাবে এখানে? তো বলতেছে যে মানুষ মারা গেলে কি আসতে পারে না, আমি কোনো জায়গা পাচ্ছি না। আর যে কবরটা দেওয়া হয়েছে চারিদিক থেকে পানি এসে আমি মানে খাড়াল, যেটাকে বাঁশ দিয়ে খাড়ালের সাথে ঠেকে গেছি। এই জন্য আমি উপরে উঠে বসেছিলাম, আর ওরা বাইরে গেছিল, ওদের মাধ্যম দিয়ে আমি ভিতরে আসছি। তো বলছে যে আমি মানে খুব কান্নাকাটি করছে, বলছে যে কেউ আমার জন্য দোয়া করছে না, সবাই খালি কান্নাকাটি করছে। আচ্ছা। তো মরা বাড়িতে সাধারণত রান্না বান্না হয় না। তো দাদা পাশের বাসায় খাওয়া দাওয়া করতে গেছে, দাদার ভাইয়ের বাসায়। ওখান থেকে দাদাকে ডেকে নিয়ে আসা হলো। দাদাকে ডেকে সে বিক্ষুব্ধ, মানে খুব জোরে চিৎকার করে উঠলো যে তুমি কেন এখানে? মানে চাচা যে মারা গেছে এটা দাদা বুঝতে পারছিল যে ও মারা যাবে। তো এই জন্য দাদার উপরে খুব ক্ষেপা। তো দাদা বলছে যে ঠিক আছে বাবা, তুমি আমাকে মাফ করে দাও, যা ভুল হয়ে গেছে এটার তো আর মাসুল দিতে পারবো না, তুমি আমাকে মাফ করে দাও। সে তোর কোনো মাপ নাই, তোকে আমি কোনোদিনই মাফ করতে পারবো না, আর তোর ব্যবস্থা করে আমি ছাড়বো। এরকম একটা কথা বলে চাচি চুপচাপ নিস্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে আবার এমন মানে খিটখিট করে হেসে এমন ভাবে আসে যে আপনার চাচির মুখের অবস্থা না দেখলে বোঝা যাবে না সে কেমন ভাবে বলছিল। তো সে বলছে যে তুমি কিভাবে মারা গেলে? সাধারণত মানুষের প্রশ্নই এটা, যে তুমি যে তোমার বাবাকে দোষারোপ করছো, তুমি কিভাবে মারা গেলে? তো চাচি ওই চাচা বলছে যে আমি মারা যাইতাম, আমাকে যদি আমার বাবা একবার কোনো দোয়া পড়ে ফু দিয়ে দিত তাহলে আমি আর মারা যেতাম। তো সাধারণত সবাই জানে যে কোথা থেকে সাপে কামড়টা দিছিল। তো ওটা সাপ ছিল না, কিন্তু আপনার চাচা গ্রামে সাধারণত টয়লেট থাকে না, আর গ্রামের লোকজন ভোরে বিভিন্ন জায়গায় টয়লেট করে। তো আমাদের ওইখানে একটা ঈদগাহ আছে, ঈদগাহের পাশে ও টয়লেট করতে গেছিল। 2-3 বার মানে মানা করছে 2-3 দিনের আগে, তারপরেও সে ওখানে গেছে। ওইখান থেকে যখন ফিরে আসে মানে সেদিনকেও গেছে যে আপনার অন্যরকম একটা জিনিস দেখে যে একটা অনেক সুন্দরী একটা মহিলা গা থেকে সোনা রূপা ঝরছে এরকম। তো উনি ওইখান থেকে ভয়ে দৌড় দিয়ে পালায় চলে আসে। আচ্ছা, দৌড় দিয়ে পালায় চলে এসে একটা বাড়ির কোনায় দাঁড়িয়ে আবার উকি দিয়ে তাকে দেখার চেষ্টা করে। দেন উকি দিয়ে দেখার পরেই সে বুঝতে পারে যে আমাকে কেউ ফলো করছে, আর ফলোটা করার কারণেই সে সাথে সাথে সাপরূপ ধারণ করে। সাপরূপ ধারণ করে ও দেখছে যে সাপরূপ ধারণ করছে। তো ওর পায়ে কাদা টাদা ভরে গেছিল। ওর নিচে ছিল একটা পুকুর, ওই পুকুরের পাড়ে নেমে পা ধুচ্ছে। ওই সাপটা দেখলো যে নামলো পুকুরে এবং ভেসে চলে আসছে ওর দিকে। তো তাড়াতাড়ি সাথে সাথে উঠে পুকুরের পাড়ে উঠলো। ওঠার পরে লুকিয়ে গেল। ওই সাপটাও কিন্তু ওর সাথে সাথে পুকুরের পাড়ে উঠে ওকে ছোবল মেরে দেয়। কিন্তু ও তাকিয়ে নিচের দিকে কোনো সাপ দেখতে পায় না। যখন পা ঝাড়া দেয় তখন সাপটা পুকুরের ভিতরে পড়ে এবং যে আওয়াজটা হয় সেই আওয়াজটা পাশের বাসা থেকেও শুনতে পায়। তারপরে মনে করে সবাই যে সাপে কামড় মারছে। সে চলে আসলো, চলে আসার পরে বাসায় চলে আসলো। বাসায় এসে বললো যে আমাকে সাপে কামড় মারছে। সাধারণত সাপে কামড় মারলে সব পাটা বেঁধে দেওয়া হয়। তো পা বেঁধে তখন অন্ধকার ছিল, মানে এখনো আলো হয় নাই, সকাল হয় নাই, পরিপূর্ণ সকাল হয় নাই। সকাল হওয়ার পরে 2 ভাই মিলে আপনার সাপের কবিরাজের কাছে নিয়ে গেছে। তো সাপে ওঝার কাছে নিয়ে গেছে, যারা সাপ বিষটি ছাড়ে। তারা বিভিন্ন রকম দেখে তারপরে ব্লেড দিয়ে খোঁচে না, কোনো বিষ নেই তার সঙ্গে। তো বিষ নাই, বেঁধে তুই কি করবে? বাঁধনটা খুলে দিয়ে চলে আসলো তারা বাসায় আসার পরেই যে কাহিনীটা ঘটলো, আস্তে আস্তে মানে তার শরীরটা ওটা অবশ হয়ে যাচ্ছে, পুরো শরীর অবশ হয়ে যাচ্ছে, পুরো হাত টাত কোনো কিছুই সে আর নাড়াতে পারছে না। যেই সাপটা তাকে কামড় মারছিল সেটা আসলে সাপ না, একটা হচ্ছে মানে জিন, যার নাম সাপাটাক। সে বলছে যে সাপাটাক তাকে অনেকভাবে সে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু আমার দাদা বুঝতে পারছিল যে তাকে বাঁচানো সম্ভব না। তাকে যদি বাঁচাই তাহলে আমার দাদারই কোনো ক্ষতি হয়ে যাবে, আর সে ওই জন্যই ওকে আর বাঁচাতে যায়নি, মানে ওনার ছিল। তো দাদা এই নিয়ে মানে পরে অনেক কান্নাকাটি,
তো সাপটা যে সাপা ডাকনিটা ওই জিনটাকে আমার দাদাই নিয়ে আসছে। নিয়ে আসার পরে কোনো জায়গা দিতে পারে নাই, কোনো খাবার দিতে পারে না। এর জন্যই তাকে এই চরম মূল্যটা দিতে হয়েছে। ঠিক আছে, আমরা পরবর্তী ঘটনায় যাই। পরবর্তী ঘটনায় চলে যাই। আমাদের সাথে আরো একজন আছেন, আপনার নামটা একটু বলবেন প্লিজ। হ্যালো লিসেনার্স, আমি রাশিদ। স্পেশালি থ্যাঙ্কস টু রাসেল ভাইয়া। ইউ মোস্ট ওয়েলকাম। ওকে, আর আসলে একটু সিক ছিলাম। আমার এখানে আসার বিষয়ে আমাকে যারা ইন্সপায়ার করেছে একটু থ্যাঙ্কস জানাই সবাইকে। মাহফুজা আন্টি, স্বর্ণা, সম্রাট, শুভ, লিটন ভাই, ফারুক ভাই, টুটুল ভাই, রক, ইমাম, সবাইকে শুভেচ্ছা। ওকে, সো আপনার শুরু করছেন আপনি আদমজির ঘটনা দিয়ে, রাইট? আপনি আদমজিতে বহুদিন ধরে ছিলেন এবং সেখানে ছোটবেলা থেকে আপনি অনেক উইয়ার্ড এক্সপেরিয়েন্স হয়েছে আপনার। সো কি ছিল সেই ঘটনাগুলো? নর্মালি আমার শৈশবটা, আমার জন্ম শৈশব টোটালি ওটা কেটেছিল আদমজিতে। তো আদমজিতে আমরা ওখানে স্টাফ কোয়ার্টারে থাকতাম। তো এই ঘটনাটা ঘটেছিল, ওই সময় আমি ছোট ছিলাম, আমি ক্লাস 2-তে পড়তাম। ওই সময় আমার বড় 2 ভাই বোন ছিল। তো ঘটনাটা ঘটেছিল আম্মুর সাথে। তো আম্মু এবং আব্বুর সাথে, দুজনের সাথে। আম্মু এবং আব্বুর থেকে আমরা শুনেছি পর্যায়ক্রমে বিষয়টা। সেটা হলো, আমরা যে স্টাফ কোয়ার্টারে থাকতাম ওইখানে জায়গাটা আগে হসপিটাল ছিল। তো হসপিটাল ছিল, পরবর্তীতে হসপিটাল ক্লিয়ার করে ওখানে স্টাফ কোয়ার্টার করেছে গোডাউনের পিছনে। তো আমরা যেখানে থাকতাম, আমাদের বাসাটার ঠিক সামনে বিশাল একটা আম গাছ ছিল। আর বের হয়ে যাওয়ার জন্য 2টো রাস্তা ছিল। বাম দিকে যে রাস্তাটা সেটা হলো সবাই ইউজ করে, আর ডান দিকে যে রাস্তাটা সেটা জাস্ট শর্টকাট, বাট ওই রাস্তাটা গিয়েছে টোটাল একটা স্ট্রেট লেফটিনে, টয়লেট যেটা ওখানে গিয়েছে ফরএভার। তো একদিন আমার আব্বু আমার দাদার সাথে দেখা করতে গিয়েছিলেন আরিচা। আব্বু আম্মুকে বলে গেছে যে ফিরতে লেট হবে, আমাদেরকে নিয়ে যেতে। আম্মু শুয়ে পড়ে। তো ওদিন বিকালে আমরা খেলাধুলা করছিলাম বাসার বাইরে। আম্মু আমাদেরকে তাড়াতাড়ি ডাকার পরে যে তোমার বাসায় চলে আসো। আমাদের আম গাছের একটু পাশেই আমাদের মোরগ এবং মুরগির যে খোয়ারটা থাকে ওটা ছিল। তো আম্মু খোয়ারটা সবগুলো মুরগিকে ঢুকিয়ে আম্মু ওটা লক করে দিল নিজের হাতে। আমাদেরকে ভিতরে ঢুকানোর পর আমাদেরকে বললো তোমরা যাও। আমরা ভিতরে চলে আসলাম। আম্মু বের হয়ে গেছে, রুম থেকে বের হয়ে গেছে। তো পরবর্তীতে এটা আমরা আম্মুর কাছে শুনলাম, সেটা হলো আম্মু গেটটা লক করে দেখলো যে আম গাছ থেকে শিগাল অথবা এই টাইপের কোনো কিছু একটা পড়েছে। আম্মু স্পষ্টটা দেখলো। দেখার পরে আম্মুর কাছে এটা মনে হলো যে এটা অস্বাভাবিক বড়। তো এটা আস্তে আস্তে গেল। তখন আম্মু প্রথমে ভাবলো যে এটা নর্মাল ঘটনা, হয়তো এই আসছে মোরগ মুরগি কিছু খাওয়ার জন্য। ওটা আস্তে আস্তে করে কোয়ারের সামনে গেল। তখনই আম্মু একটা খুব অদ্ভুত একটা বিষয় দেখলো, সেটা হলো দরজাটা অটোমেটিক খুলে গেছে কোয়ারে। আম্মু চুপ করে আছে। খুলে যাওয়ার সাথে সাথে মোরগ মুরগি সবগুলো এক একটা করে ডাকাডাকি করে ওরা বের হয়ে যাচ্ছে। বের হয়ে কোনোটা উড়ে যাচ্ছে, কোনোটা পাশে দৌড়ে চলে যাচ্ছে। বাট সবচেয়ে অদ্ভুত যেটা, আম্মা ভাবলো হয়তো ওর ধরে একটাকে নিয়ে চলে যাবে। ও কিচ্ছু করতেছে না, ও চুপচাপ দাঁড়িয়ে আছে কোয়ারের সামনে, আর সবগুলো মোরগ মুরগি বের হয়ে যাচ্ছে। এটা দেখে আম্মু ভয় পেল এবং আম্মুর কাছে এটা অস্বাভাবিক ঘটনা মনে হলো। আম্মু ব্যাক করে রুমে চলে আসলো। তো রুমে চলে আসার পরে এসে আম্মু টিএনটি থেকে আমার খালুকে ফোন দিল। খালু আবার আদমজিতে জব করতো। খালুকে বললো যে রুমে আসো, বাসায় আসো। খালু বললো ঠিক আছে, আমি পরে আসবো। তো আম্মু আমাদের সবাইকে নিয়ে শুয়ে আছে। দেন আব্বু আসতেছিল, ব্যাক করতেছিল। তো আব্বু আর ঘুরে যায়নি, শর্টকাট যে রাস্তাটা সেটাই আব্বু ইউজ করতেছে। তো আব্বু নর্মালি রাতের বেলা ওখান দিয়ে আসতেছে, ড্রেন পাশে ছিল। আব্বু সিগারেট খেতে খেতে আসতেছিল। তো সিগারেট খেতে খেতে যখন আসতেছিল, তো ওখান দিয়ে একটা ঘটনা আছে যে এখানে অনেক সময় অনেকে চলাফেরা করে, ওই জন্য ওখানে সিগারেট কিংবা ওখানে কেউ প্রস্রাব করতে বসতো না। তো আব্বু ওটা মাথায় ছিল না। তো আব্বু হঠাৎ করে শুনতেছে যে লাঠির ঠুক 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 আওয়াজ যেগুলো শুনতেছে। একটু পরে আব্বু দেখলো যে আব্বু সামনে দিয়ে একজন বৃদ্ধ টাইপের লোক, পাঞ্জাবি পরা, কোট টাইপের পরা, এই ধরনের উনি হেঁটে আসতেছে। তো আব্বু করলো কি, সিগারেট টানতেছে, ওনাকে পাশ কাটিয়ে আব্বু চলে যাচ্ছে। একটু সামনে যখন গেল তখন উনি ডাক দিল আব্বুকে। ডাক দিয়ে বললো যে নাম ধরে ডাকলো। ডেকে আব্বুকে বললো যে তুমি জানো না আমার সামনে সিগারেট খাওয়া যায় না, আর তুমি আমাকে সালাম দাওনি কেন? তখন আব্বু ভাবলো কি স্টাফ কোয়ার্টারে অন্য কেউ, কারো হয়তো মুরব্বী টাইপের কোনো আত্মীয় আসছে। আব্বু রেসপেক্ট করে ওনাকে সিগারেটটা ফেলে দিল এবং ওনাকে বললো যে আমার ভুল হয়ে গেছে। এটা বলে আব্বু আর একটু সামনে আগালো। সামনে আগানোর পর আব্বু কি যেন মনে করে আব্বু পিছনে তাকালো। সাথে সাথে পিছনে তাকিয়ে আব্বু দেখলো যেটা উনি নেই। এটা যখনই দেখলো আব্বু, তখন আব্বু বুঝে গেছে, তখন আগের কথাগুলো মনে পড়ে গেছে যে হ্যাঁ এখানে তো প্রবলেম আছে। তখন আব্বু করলো কি, সাথে সাথে আর একটা সিগারেট ধরিয়ে ফেললো।
সিগারেট ধরিয়ে খুব দ্রুত পাশে আসলো, এসে দরজা নক টক করে আম্মুকে উঠালো। রুমে ঢুকে আব্বু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কোনো কিছু করেনি, আম্মুকে বললো না খাবো না, শুয়ে পড়লাম। আম্মু আর কিছু বলেনি। আম্মু এক পাশে শুইলো, আব্বু একদম আমরা মাঝখানে ছিলাম, আর এক পাশে শুইলো। তো অনেকটা সময় গেল। সময় যাওয়ার পর হঠাৎ করে আম্মু গঙ্গানের আওয়াজ শুনতেন, অনেক বাজেভাবে গঙ্গাচ্ছে। তো যখন গঙ্গাচ্ছে তখন আম্মু পাশ থেকে ধাক্কা দিচ্ছে, বাট আব্বুর কোনো ইয়ার হচ্ছে না, বেড়ে যাচ্ছে সাউন্ডটা। তখনই আম্মু ওনার পাশে যে ব্যাকলাইট ইয়েরটা ছিল, সুইচটা ছিল, আম্মু ওটা জ্বালানো। এবং আম্মু যখন জ্বালাচ্ছে তখন কিন্তু আম্মু তাকিয়েছিল আব্বুর দিকে। আম্মু জ্বালালো, জ্বালিয়ে দেখলো ঠিক আম্মু যেটা আমাদেরকে বলেছিল, ম্যাক্সিমাম 1 ইয়ার্স এর হবে, ম্যাক্সিমাম 1 বছরের একটা বাচ্চা ছেলে, কালো কুচকুচে, আব্বুর ঠিক বুকের উপরে বসে আব্বুর গলায় 2 হাত দিয়ে চেপে ধরে আছে। এটা যখন আম্মু দেখলো, আম্মু আর কোনো কথা বলার কোনো শক্তি পাচ্ছে না, আম্মু জাস্ট তাকিয়ে আছে। ও আম্মুর দিকে বাবা তাকালো, ডান দিকে ফিরে তাকানোর পর আম্মুর চোখ টোক দেখে আম্মু একদম হতবাক। ওর সাথে সাথে আব্বুর বুক থেকে, যে বয়সে বাচ্চারা হামাগুড়িও দিতে পারে না, ও আব্বুর বুক থেকে একটা লাফ দিল মশারির একদম লাস্ট প্রান্তে, যেটা খাটের প্রান্তে, সেখানে গেল। ওখান থেকে আরেকটা লাফে জানালা দিয়ে, বাট জানালা বন্ধ করা ছিল, টোটাল ভ্যানিশ। তখন আম্মু তাকালো, আব্বুর গলায় নখ বসে গেছে। তখনই আব্বুকে ধাক্কা দিয়ে উঠালো। আব্বু উঠলো, উঠানোর পর আব্বুকে একটু পানি খাওয়ালো, বাট ঘটনাটা আম্মু আব্বুর সাথে শেয়ার করেনি। পরের দিন সকালবেলা আম্মু যা দেখেছে তা আব্বুকে বললো, ইভেন আব্বুর সাথে যা যা হয়েছে আম্মু যেটা দেখলো সেটাও আব্বুকে বললো। সকালবেলায় আমাদের ওখানে একজন মাজুর টাইপের লোক থাকতো, উনি একটু ফরেস্ট গার্ড ছিল, ওনাকে আনলো, এনে কিছু দোয়া টোয়া করে দিল। তখন ওই মাজুর টাইপের লোকটা আমাকে দেখে বলেছিল, আপনার একমাত্র ছেলে তো, ও শনিবার এবং মঙ্গলবারটা ওকে একটু কেয়ারফুলি রাখবেন, আদারওয়াইজ এই ডে গুলোতে ওর কোনো প্রবলেম হতে পারে। সমস্যাটা কেন হয়েছিল এটা কি বলেছে নাকি? নর্মালি উনি যখন সমস্যাটার কথা বলেছে, সমস্যাটার কথা ওই হুজুর যেটা বললো যে নাম্বার 1 প্রবলেম ছিল গাছ থেকে যেটা নেমেছে, এটা অদ্ভুত টাইপের একটা বিষয়, এটার কাছে ওনার কাছে কোনো ব্যাখ্যা নেই, বাট এমন হতে পারে অন্য কিছু। আর আব্বুর সাথে যেটা ঘটেছিল সেটা উনি বলল, যেই ভদ্রলোকের সাথে আব্বুর সাথে দেখা হলো, উনি যেহেতু সিগারেট খাওয়া পছন্দ করে না, সালাম দেয়নি, আব্বু ওনাকে ক্রস করতেছিল সিগারেট খেতে খেতে। এতে উনি রাগান্বিত হয়ে উনি ওই বাচ্চা রূপে এসে, না কারণটা আপনি আমাকে বলেছেন, এখন ঠিক মনে করতে পারছেন না হয়তো, যে কারণটা ছিল এরকম যে ওইখানে সম্ভবত একটা হসপিটাল ছিল। রাইট, এটা তো ফার্স্টেই বলেছি, ওখানে হসপিটাল ছিল। আর স্বাভাবিকভাবে তো এটা বুঝে যায়, হসপিটাল যখন থাকে, হসপিটালে অনেক ধরনের বিষয় হয়, ছোট বাচ্চা অনেক নবজাতক মারা যায়, অনেকে ওখানে আপনার সিজার করে করে ফেলে, অনেক বাচ্চারা যারা দুনিয়াতে আসবে তাদেরকে দুনিয়াতে আসার সুযোগ দেওয়া হয় না, তাদেরকে এর আগেই করে ফেলে, আপনার অপারেশন করে ফেলে, এরকম অনেক ধরনের ঘটনা। হ্যাঁ, অনেক ধরনের ঘটনা। ওই দিনই আপনার আর কোনো কিছু হয়েছিল? হ্যাঁ, ওই দিনই যেটা হয়েছিল, আমাকে সকালেই বলেছিল, হুজুর বলেছিল যে ওকে একটু দেখে শুনে রাখেন। দেন দুপুরের দিকেই হবে, সিনিয়র যারা ভাই ছিল ওনারা খেলতে যাচ্ছে, ফুটবল নিয়ে যাচ্ছে, হাডুডু খেলবে নদীর পাড়ে, শীতলক্ষা নদীর পাড়ে। তো আমাকে সবাই আদর করতে বললো চলো, আমি চলে গেছি। আম্মু তো আর সবসময় দেখে রাখবে না, তো চলে গেলাম। ওনারা খেলাধুলা করতেছিল, আমি পাশে দাঁড়িয়েছিলাম, আমার স্পষ্ট মনে আছে। পরবর্তীতে আমি নিজেকে আবিষ্কার করলাম পানির মধ্যে, আমি একবার ডুবতেছি, একবার উপরে উঠতেছি, একবার ডুবতেছি, একবার উপরে উঠতেছি, এমন ঝাপসা সব দেখা যাচ্ছে। তো নর্মালি যারা শীতলক্ষা নদীতে পাড়ে গিয়েছে তারা পাড় থেকে জেটিটা অনেক দূরে, জেটিটা হলো যেখানে মাল খালাস করে। তো আমি প্রায় জেটির কাছে চলে গেছি, অনেক দূর পাড় থেকে জেটি অনেক দূর, জেটির প্রায় কাছে চলে গেছি। পরবর্তীতে এরা আমাকে কিভাবে উঠালো, কিভাবে জানলো আমি কোনো কিছুই জানি না। বাট আশ্চর্যের বিষয় হলো যেটা, যখন আমাকে উঠালো বাসায় নিয়ে গেল, আমি 1 ফোঁটা পরিমাণ পানি খাইনি। ওকে ফাইন। তো আমরা যে ঘটনাটা শুনছিলাম সেই ঘটনাটার সবচাইতে বেস্ট পার্ট যেটা ছিল সেটা হচ্ছে যে আমি রাতের বেলায় আপনি যখন ঘুম থেকে উঠবেন এবং আপনার যদি হঠাৎ করে ঘুম ভাঙে এবং আপনি যদি এরকম একটা অদ্ভুত দৃশ্য দেখেন, যে কোনো একটা বাচ্চা যে কিনা একদম কুচকুচে কালো, এবং মনে হয় মানুষের গায়ের রঙের মতো কালো না, সেটা যে তার
শরীরটা কালো ছিল এবং চোখগুলো অদ্ভুত টাইপের ছিল, লাল টাইপের। আচ্ছা। আমার দিকেও যখন Okay. তাকালো, So, এরকম উদ্ভট কিছু যদি দেখেন তাহলে বুঝতেই পারছেন যে কি অবস্থা হবে, এবং যেটি আপনার মশারি না তুলে মশারি ভেদ করে চলে যেতে পারে, বন্ধ জানালা ভেদ করে চলে যেতে পারে। আমি জানি না আমাদের কাছে যে ঘটনাটা এরপরে শুনবো সেটাও একটা ওই যে বামন রিলেটেড যাবো, এরকম কিছু হতে পারে। অ্যান্ড পলাশ, আরো একবার থ্যাঙ্কস, ইউ হ্যাভ কাম অল দ্য ওয়ে ফ্রম রাজশাহী, অ্যান্ড আমি আসলে অনেক থ্যাঙ্কফুল আপনার প্রতি। আশা করছি যে আপনার ঘটনাটা অনেক ভালো একটা ঘটনা আপনি আমাদের সবাইকে উপহার দিবেন। সো পলাশ অনেক কষ্ট করে এসেছেন। জি ভাই, ওকে, তো ধন্যবাদ রাসেল ভাই, আপনাকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আচ্ছা, আপনাকে বলার জন্য ছোট অনেক হতে কিছু আছে, তো আমি আমার সেগুলো না বলে আমি আমার গল্পে যাই। আর রাঁচি থেকে আসার জন্য যারা আমাকে অনেক উৎসাহ করছে, আমি তাদের নাম না বললেই না, তো আমি এখন একটু তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই তাদের নাম বলে। সেজান, তুমি আমাকে শুনছো? জন ভাই, আমার ছোট ভাই মাসুম, সে আমাকে অনেক উৎসাহ দিছে এখানে আসার জন্য। আর আরো অনেকে আছে যাদের নাম বলছি না, আমি ঘটনায় চলে যাচ্ছি। ওকে, রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটা শেয়ার করবো সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের আব্বুর ঘটনা। এটা হচ্ছে রাজশাহী নহটার কোন একটি গ্রামের ঘটনা। রাজশাহী থেকে যারা শুনছো তারা অবশ্যই বুঝতে পারছো জায়গাটা কোনটা। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। কোন এক কারণে আমার ফ্রেন্ডের আব্বু তার এক ফ্রেন্ডের বাসায় যায়, যেটা ছিল কয়েকটা গ্রাম পরেই। তো তিনি তার পার্সোনাল কাজগুলো শেষ করতে করতে মোটামুটি রাত 12টা-1টা বেজে যায়। দেন তিনি ডিসিশন নেন বাসায় ফিরবে। তো যেহেতু 2-1টা গ্রাম পরেই তার বাসাটা ছিল, তিনি স্বাভাবিক অন্যান্য দিনের মতো আজকেও সে একা একাই রওনা দিচ্ছে। তার সঙ্গে ছিল একটা সাইকেল। আর রাসেল ভাই বলে রাখি যে ওই তার গ্রামে যাওয়ার জন্য যে পথ আছে, সেই পথে একটা মোড় ছিল, সেখানে ছিল একটা বকুল ফুল গাছ। আচ্ছা, যেটি কিনা এলাকার লোকজন বলেন যে অনেক কিছু এখানে হয়, মাঝে মধ্যেই অনেকে অনেক কিছু দেখেন। তো তিনি যাচ্ছিলেন আর সেই ব্যাপারটা নিজের ভেতরেও ভাবছিলেন। তার ভেতরে একটা ফিলিংস তৈরি হচ্ছিল যে আমি তো ওই পথটা ধরেই যাব, সেখানে কিছু হয় কিনা। তো এইভাবে ভাবতে ভাবতে তিনি যখন ওই গাছের নিচে গেলেন, বকুল ফুলের গাছের নিচে, হঠাৎ করে, আপনাকে একটু কাছ থেকে কথা বলতে হবে। ধন্যবাদ রাসেল ভাই। হঠাৎ করে তার সামনে এবং পিছে 2টা বকুল ফুলের অনেক বড় ডাল ভেঙে পড়ল। তিনি যথারীতি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন এবং তার হাতের সাইকেলটা ভয়ে ফেলে দিলেন। তো বেশ কিছুক্ষণ পরে তিনি দেখলেন যে উনি ভাবতে থাকলেন যে হঠাৎ করে কেন আবার সামনে এবং পিছে 2টা ডাল ভেঙে পড়লো। কিছুক্ষণ পরে উনি লক্ষ্য করলো যে এই বকুল ফুলের গাছ থেকে ডালগুলো ভেঙে পড়লো। সেই বকুল ফুলের গাছ বেয়ে অনেকগুলো ছোট বামুন মানুষ, যেটা রেডিও ফুর্তিতে অনেকবার অনেকেই বলেছে, এবং এর আগে আমরা যেখান থেকে শুনেছি তার মধ্যে মানে অলমোস্ট রাজশাহী রহনপুর থেকে এসেছিলেন একজন, তিনি ওই এলাকারই ঘটনা বলেছিলেন। তারপর কি হলো? তারপরে উনি দেখলেন যে 15-20টা বামুন গাছ বেয়ে যে ডালগুলো ভেঙে পড়েছে সেগুলোর উপরে লাফালাফি করলো, কেউ কাঁদতেছে, কেউ হাসতেছে, কেউ বিচ্ছি ধরনের শব্দ করতেছে এবং আমার ফ্রেন্ডের আব্বুকে ভয় দেখানোর চেষ্টা করতেছে। তিনি যথারীতি ভয় পাচ্ছেন এবং তার পুরো শরীর কাঁপতেছিল এবং পুরো শরীর ঘামতেছিল। তো এইভাবে মোটামুটি ঘন্টাখানেক পার হয়ে যায়। কিছুক্ষণ পরে দেখে যে বকুল ফুলের গাছ বেয়ে মেয়েদের চুলের মতো অনেক চুল তাকে সার্কেল করে ঘিরে ফেলল। আচ্ছা, এবং সেটা পেয়ে দেখে তো তিনি আরো রীতিমতো ভয় পেতে থাকলেন। একসময় সেই চুল বেয়ে আরো অনেক পরিমাণে প্রায় 1-150 ছোট বামন আকৃতির সেই বাচ্চাগুলো নামতে থাকলো। তারাও সেম একইভাবে বিভিন্ন রকম বিচ্ছি শব্দ এবং কান্না, কেউ হাসে, ভয় দেখানোর চেষ্টা করে। এইভাবে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পরে প্রায় অনেকটা সময় পেরিয়ে যায়। এক সময় উনি ভাবতে থাকেন যে ওনার জানা মতে যেটা ছিল যে জিন বলেন বা এই ধরনের কিছু বলেন, আগুন কিংবা লোহা, সিগারেট এগুলোকে অনেক ভয় পায়। বিশেষ করে আগুনটাই আমরা বেশি জানি, সবাই মনে হয় এটা সবাই জানে। তো ওনার পকেটে ছিল ম্যাচ এবং হচ্ছে সিগারেট। তো উনি সাথে সাথে বুদ্ধি করে একটা সিগারেট জ্বালালেন। আর ঠিক সিগারেট জ্বালায় উনি মনে মনে ভাবলেন যে এই যে আমি সিগারেট জ্বালাইলাম, আমি এখন চোখ বন্ধ করব, আমার সামনে যা কিছু হয়ে যাক না কেন আমি কিছু দেখবো না। তো উনি সঙ্গে সঙ্গে সিগারেটটা জ্বালান এবং সিগারেট টানতে থাকেন এবং চোখ বন্ধ করে ফেলেন। ঠিক কিছুক্ষণ পরেই তার কানে ফজরের আজান আসে এবং তিনি সাহস করে চোখ খুলেন। এই জন্যই যে আমরা জানি যে ফজরের আগ মুহূর্ত পর্যন্ত এই সমস্ত ব্যাপার তাদের পাওয়ার
কাটাইতে পারে। দেন তারপরে ফজরের পরে সময়টা হয়ে যায় আমাদের মানুষের জন্য। তো উনি সাহস করে চোখ খুলেন এবং দেখেন যে সামনে কিছুই নাই এবং ডালগুলো উধাও হয়ে গেছে এবং সবকিছু ভ্যানিশ, এবং উনি কোনো কিছু শুনতেও পাচ্ছেন না। এভাবে তিনি বাসায় ফিরে যান। রাসেল ভাই এখানে বলে রাখি যে যেহেতু ওই গাছটা আসলেই খারাপ ছিল এবং গ্রামে এইভাবে 2 দিন পর পরেই এক একজন এক এক কিছু দেখতো এবং ঘটতো, তো গ্রামের লোকজন যখন ওই গাছের মালিক যিনি ছিলেন তো ওনাকে এইভাবে বলতে থাকেন, তো উনি একসময় ডিসিশন নেন যে গাছটা কেটে ফেলবেন। সো দ্যাট উনি গাছটা কেটে ফেলেন এবং গাছটা যখন কাটেন, যারা কেটেছিলেন গাছটা কাটার দায়িত্বে যারা ছিলেন, কিছুদিন পরে দেখা গেছে যে তাদের এক একজনের এক এক রকম প্রবলেম হয়েছে। যেমন কারো হাতের সমস্যা হয়েছে, কারো পায়ের, কারো টোটাল বডিতেই এমন কিছু একটা রোগ দিছে যে সে আর কোনো রকম কাজ করতে পারে না। আর সবচেয়ে মজার ঘটনাটা বলি রাসেল ভাই আপনাকে, সেটা হচ্ছে যে গাছের মালিক যিনি ছিলেন উনি যেহেতু কাটার পারমিশনটা নিছিলেন, তিনি এমন একটা রোগে আক্রান্ত হন যে কিছুদিন পরে তিনি মৃত্যুবরণ করেন। তো রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তার আগে আরো একটা ঘটনায় যাব এবং সেই ঘটনাটা আমি শোনাবো, যে ঘটনাটি আমাদের পাঠিয়েছেন আমাদেরই কোনো একজন লিসনার, যিনি আজকে ভূত এফএম এ উপস্থিত থাকতে পারেননি। দিনটি ছিল রবিবার 11/12/2011 দুপুর 2:35। আমি লাঞ্চ করেছিলাম আর টিভি দেখছিলাম। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। ইদানিং খাওয়ার সময় ফোনটা খুব বেশি বেজে ওঠে। বিরক্ত হয়েই ফোনটা রিসিভ করলাম। হ্যালো। ওপাশ থেকে খুব পরিচিত একটা কণ্ঠ আমায় বলল, কি করিস? আমি বললাম লাঞ্চ। ওকে, লাঞ্চ শেষ হলে ফোনটা ব্যাক করিস। এই বলেই লাইনটা কেটে গেল। উনি ছিলেন আমার চাচাতো ভাই, যার কিনা এখন কলকাতায় থাকার কথা, এবং কলকাতা বুঝতেই পারছেন ইন্ডিয়া, এবং ওনার হার্টের একটা প্রবলেম ছিল। ট্রিটমেন্টের জন্য ওনার যমজ 2 ছেলে ছিল, যারা এবার ক্লাস 7-8-এ উঠলো, 7 থেকে 8-এ উঠলো, এবং ভাইয়ার মানে বিয়ে হয়েছিল। এটা ছিল হচ্ছে লাভ ম্যারেজ, এবং সবাই খুব ভয় পেতাম ওনাকে। উনি ছিলেন একজন অ্যাডভোকেট। ছোটবেলায় একদিন ওনাকে জিজ্ঞেস করেছিলাম, ভাইয়া প্রধানমন্ত্রী বড় নাকি রাষ্ট্রপতি? উনি বলেছিলেন আমি বড়। ভয়ে আনন্দের মাঝেই ওনাকে কাছে পেতাম সব সময়। ওনার উপরেই ফ্যামিলিটা নির্ভরশীল ছিল। যাই হোক, আমি অনেক অবাক হয়েছিলাম ওনার ফোনে। কিছু বুঝে ওঠার আগেই ফোনটা আবার বেজে উঠল। এবার আমার বড় ভাইয়া। উনি যা বললেন তা শুনে একদমই হয়ে গেলাম। একটু আগে যিনি ফোন দিয়েছিলেন, মানে চাচাতো ভাই, তিনি 1:25 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কলকাতা একটা হসপিটালে। একটা অজানা ভয় যেন মুহূর্তের মাঝেই আমায় ঘিরে ধরল, এবং কিভাবে এটা সম্ভব আই ডোন্ট নো। ভাইয়া বললেন এই মুহূর্তে ব্যাপারটা কারোর সাথে শেয়ার না করার জন্য। আমি যেন কিছুই বুঝতে পারছিলাম না, কি হবে এখন। নিজেকে সামলাতে পারছিলাম না। বাসা থেকে নিজেকে আড়াল করার জন্য বাইরে বেরিয়ে পড়লাম। রাস্তায় হাঁটছিলাম নদীর পাড় ধরে। 1 ঘন্টা কেটে যাওয়ার পর ভাইয়া জানালেন একটা অ্যাম্বুলেন্স নিয়ে লাশের কফিন আনার জন্য যশোরের বেনাপোলে, অর্থাৎ বর্ডার এলাকায়, সেখানে যেতে হবে। সিলেট থেকে প্রায় 11-12 ঘন্টার পথ ছিল। সো বুঝতেই পারছেন, ওখানে গিয়ে লাশের কফিনটা নিয়ে আসাটা সহজ ব্যাপার ছিল না। দেন আমি আর আমার আরেকটা চাচাতো ভাই, ওনার এক সম্বন্ধীর 3 জন, এবং দূরের পথ বলে 2 জন ড্রাইভার, মোট 5 জন মিলে যখন যাত্রা শুরু করলাম তখন সন্ধ্যা 6:15 ছিল। একজন ড্রাইভার খুব বেশি কথা বলে, ড্রাইভ করে অসহ্য রকমের কথা বলেই যাচ্ছিল। ড্রাইভ করতে করতে ভাবছিলাম কি যে আছে আজকে কপালে। প্রায় 2 ঘন্টা চালানোর পর হঠাৎ একটা চাকা পাংচার হয়ে গেল। ঘন কুয়াশা আর অন্ধকারাচ্ছন্ন নির্জন রাস্তায় যেন ভয়েরই আনাগোনা। যাই হোক, 15 মিনিটের মাথায় চাকাটা চেঞ্জ করে আর তেমন প্রবলেম ফেস না করেই সকাল 7:28 দিকে আমরা বেনাপোল পৌঁছে গেলাম। এখন শুধু অপেক্ষার পালা। আমরা চাচ্ছিলাম যদি দিনেই চলে আসতে পারতাম ভালোই হতো। কলকাতা থেকে 2-2.5 ঘন্টার পথ এই
বর্ডারটা। তবে লাশ নিয়ে আসাটা অনেক কষ্টের ব্যাপার। লাশের সাথে আমাদের একজন রিলেটিভ ছিলেন, উনি ওখান থেকে লাশের কফিন নিয়ে আসছিলেন। ওনাকে অনেক ঝামেলা পেরিয়ে যখন আমরা কফিনটা পেলাম, তখন রাত প্রায় 9টা হয়ে গেছে। আবারও যাত্রা শুরু, এবার 6 জন এবং লাশের কফিন। 3 ঘন্টা ভালোভাবেই আমরা চলছিলাম, সবাই খুবই টায়ার্ড। এখন শুধু একটাই প্রত্যাশা, ভালোভাবে যেন সিলেট পৌঁছে যেতে পারি। বাট সেটা ততটা সহজ রাত ছিল না আমাদের জন্য। যদি জীবনে কোনো দীর্ঘ রাতের কথা বলা হয়, আমি সেই রাতের কথা বলবো। ঘন কুয়াশা মাখা আর অন্ধকার রাস্তায় গাড়িটা 50 কিলোমিটার বেগে ছুটছিল। কিছুক্ষণ পর আমরা আরিচা ফেরিঘাটে পৌঁছালাম। ওখানে প্রায় 300 গাড়ির লাইন। কোথা থেকে একটা লোক হঠাৎ করে এসে আমাদের গাড়িটাকে ফেরিতে সবার আগে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলো। আমরা ফেরি পেরিয়ে আবার চলতে থাকলাম। কিছুক্ষণ পর আমরা একটা রেল লাইন ক্রস করতে যাচ্ছি এবং ঠিক সেই মুহূর্তে একটা রেলগাড়ি আসছিল। অদ্ভুত কিছু একটা ঘটেছিল যা 6 জনই লক্ষ্য করেছি। রেলগাড়িটা একজন গেটম্যান হাত দেখিয়ে থামিয়ে দিল আর আমাদের দিকে ইশারা করলো যাওয়ার জন্য। এটা যেমন ইম্পসিবল ছিল, ঠিক তেমনি এটা অবিশ্বাস্য ছিল যে সেই গেটম্যানটা হলো যার কফিন নিয়ে যাচ্ছি সে। অর্থাৎ যে গেটম্যানটা ওখানে দাঁড়িয়েছিল, একটা রেলগাড়ি ছুটে আসছিল এবং যিনি কফিনের মধ্যে শুয়ে আছেন তিনি সেই ট্রেনটিকে থামিয়ে দিলেন। খুবই ভয়ঙ্কর ছিল সেই মুহূর্তটা। সবার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ সবাই একসঙ্গে সেই ঘটনাটি দেখেছিলেন। এবং ড্রাইভার এমন একটা ভাব করলো যেন কিছুই হয়নি। সে পুনরায় স্বাভাবিকভাবেই গাড়ি চালাতে লাগলো। গাড়িটাতে নিঃশব্দতা বিরাজ করছিল। ভয়ে চোখের পাতাও এক করতে পারছিলাম না। কিছুক্ষণ পর লুকিং গ্লাসের দিকে আমার চোখ পড়তে দেখলাম ড্রাইভার ঘুমিয়ে পড়েছে, তবু যেন গাড়িটা ঠিকঠাক ভাবেই চলছে। কি হচ্ছে এসব? ভয়ে কিছু বলতে পারছিলাম না। যখন বুঝতে পারলাম তখন সিলেটের কাছাকাছি চলে এসেছি। সকাল 6টা এই আমরা সিলেটে পৌঁছে গেছি। কিভাবে এত তাড়াতাড়ি এটা পসিবল হলো আমরা কেউ বলতে পারবো না। আর আমাকেই বা কে ফোন দিয়েছিল এগুলোর কোনো অ্যান্সার আমার কাছে নেই। এবং এই ছিল ঘটনা। এবং যে ঘটনাটা, সেই ঘটনার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা যে ফোনটা আসলো তার কাছে এবং ফোনটা এসে তাকে বলল লাঞ্চ করার পরে যেন ফোন ব্যাক করা হয়। তারপর তারা লাশের গাড়ি যখন আসছিল তখন মোটামুটি নির্ঝঞ্ঝাট ভাবেই তারা ফেরিতে সবাই আগে উঠে পড়েছিল। এবং তারা যখন একটা রেলগাড়ির সাথে হয়তো সংঘর্ষ হতো, সেই মুহূর্তে যিনি কিনা কফিনের মধ্যে শুয়েছিলেন তিনি সেই গাড়িটা থামিয়ে দিলেন। এই ব্যাপারগুলোর অ্যান্সার তার কাছে নেই, আমাদের কাছেও নেই। আপনাদের কেমন লাগলো সেটা জানি আমাদের SMS করতে পারেন। লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840। আমাদের লাশের আরেকটা ঘটনা শুনবো। আমাদের আরো একজন লিসনার এখানে আছেন, তার কাছ থেকে আপনার নামটা একটু বলবেন প্লিজ। মিশু। আপনার নাম মিশু, কোথায় পড়াশোনা করছেন? নর্থ ইউনিভার্সিটিতে। ওকে, ফাইন। প্রথমে ধন্যবাদ আপনাকে রাসেল ভাই। মোস্ট ওয়েলকাম। আমি আমার কিছু ফ্রেন্ডের কাছে শুভেচ্ছা বলতে যাচ্ছি। এই ব্যাপারটা আমরা আজকে আপাতত বাদ দিতে চাই আসলে। আচ্ছা ঠিক আছে, সবাই বলছেন এখন ধীরে ধীরে। আচ্ছা ঠিক আছে। তো আমি যে ঘটনাটা বলবো সেটা আমার আম্মুর মুখে শুনুন। তো আমার আম্মুর যে দাদা ছিলেন, তিনি আমাদের তার যে গ্রামের বাড়ি সেটা ছিল কুমিল্লার বড়ডুফিয়া। তো তার নাম ছিল আব্বাস আলী ভুইয়া। তিনি মানুষ হিসেবে খুবই পরহেজগার এবং খুব ধার্মিক ছিলেন। তো গ্রামের সবাই তাকে খুব এক নামে খুব ভালো করে চিনতেন, পরহেজগার এবং খুব ধার্মিক বলে। তো ঘটনাটি ঘটেছে প্রায় 1977-78 সালের ঘটনা। তো ওইবার উনি ঢাকায় আসেন আমার নানার বাড়ি বেড়াতে, তার মেজো ছেলের বাসায় বেড়াতে আসেন। তো আসার পরে সে কিছুদিন পর খুব সিক হয়ে যায় এবং এত পরিমাণ সিক হয়ে যায় এক পর্যায়ে সে বেড ছেড়ে উঠতে পারতো না। তো এক পর্যায়ে প্রায় 1 মাস সিক থাকার পর আনফরচুনেটলি আমার আম্মুর যে দাদা তিনি মারা যান। তো তিনি রাত 9টার দিকে মারা যান। তো সেই সময় লাস্টটা তাকে দাফন গোসল করা কিছুই ব্যবস্থা করা হয়নি। তো তারা যেটা ডিসাইড করে সকালবেলা, পরের দিন সকালবেলা 9টার দিকে তাকে রওনা হয় ট্রাক নিয়ে। তো যে উইয়ার্ড ঘটনাটা ঘটে, তো তারা যে ভুলটা করেছে লাশটা তারা গোসল করায়নি, জানাজাও দেয়নি। তো ট্রাকে যখন উঠাতে যায় তখন লাশটা যে 4 জন যে খাট নিয়ে যারা যাচ্ছিল, তো তাদের মনে হচ্ছিল যে খুব ভারী কিছু তারা করছে। যখন ট্রাকে উঠাতে যায়
তখন একজনের হাত ফসকে লাশটা পড়ে যায়। তো এই জিনিসটা দেখে খুব ভয় পায়, যারা ছিলেন ওখানে খুব ভয় পায় জিনিসটা দেখে। তো আমার আম্মুর যে মামা যে ছিলেন তিনি দেখে তিনি খুব সাহসী মানুষ ছিলেন এবং তিনি সবাইকে সাহস দেন এবং তোমরা খুব ভয় পাও না, তোমরা কালামা পড়ো, আল্লাহর নামে দোয়া পড়ো, তোমরা ইয়া করো। তো ট্রাক যখন স্টার্ট হয় তখন যে উইয়ার্ড ঘটনাটা ঘটে, ট্রাকটা কিছু দূর যাওয়ার পরে কুমিল্লার দাউদকান্দি নামের এক জায়গায় ট্রাকের টায়ার নষ্ট হয়ে যায়। তো তাদের কাছে একটা ব্যাকআপ টায়ার থাকে, তো সেটা দিয়ে তারা কোনো মতে এটা রিপেয়ার করে তারা আবার রওনা হয়। তো যে জিনিসটা আবার ঘটে, টায়ারটা আবার নষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে কুমিল্লা বড় শালগড় নামের একটা জায়গায়। তো এই জিনিসগুলো দেখে ট্রাকে যারা ছিল তারা খুব ভয় পায় এবং ভয়ে এমন অবস্থা হয় যে কেউ কারোর দিকে কিছু বলতে পারছিল না। তো এক পর্যায়ে ট্রাকটা যেখানে 4 থেকে 5 ঘন্টা যাওয়ার কথা ছিল সেটা ট্রাকটা এই কাহিনী ঘটতে ঘটতে প্রায় সন্ধ্যা 6টা বেজে যায়। তো যে কাহিনীটা ঘটে, আমার যে বড় দাদা যিনি মারা গিয়েছিলেন, তো তার বরদশিয়া যে গ্রামটা, তো সেখানে ধরেন একটা খাল ছিল, ওই গ্রামে যেতে হলে একটা খাল পাড় দিয়ে যেতে হয়। তো ট্রাক থেকে যখন লাশ নামিয়ে যখন নৌকাতে উঠালো, তো ডিঙি নৌকা, তো নৌকাতে কেউ ভয়ে ওই নৌকাতে উঠতে চায়নি। তো আর যারা লাশের সাথে মুরব্বীরা যারা গিয়েছিল, তো তারাই ওই লাশের সাথে যায়। 5-6 জন তারা ছিলেন। তো যখন মাঝি যখন তিনি নৌকা বাইছিলেন, তখন এক পর্যায়ে মাঝি মনে করছে যে নৌকার ওয়েট খুব বেড়ে যায় এবং সে এক পর্যায়ে মনে হয় যে কেউ যেন পিছন দিয়ে টানছে নৌকাটা। তো যে কাহিনীটা হয় যে লাশটা যখন লাশবাহী নৌকাটা যখন খালের মাঝখানে আসে, তখন তারা দেখতে পায় যে তাদের যে নৌকাটার আশেপাশে 20 থেকে 25 মিটার ডিস্টেন্স রেখে একটা কিছু তাদের দিকে মুভ করছে, ইট ওয়াজ ফ্লাইং। তো জিনিসটা এমন ছিল যে এটা সাদা কাপড় পরা কিছু একটা তাদেরকে ঘুরছে। তো সেই জিনিসগুলো দেখে যারা লাশের যে নৌকা, তারা সবাই খুব ভয় পায় এবং তারা আল্লাহর নামে দোয়া দরুদ করতে থাকে। তো যে ঘাট, আমাদের যে গ্রামের ঘাট, সেই গ্রামের ঘাটের এক পাশে এসে যখন প্রায় একটু দূরত্ব বজায় রেখে একটু সামনে এসে পড়ে, তখন আপনার যে লাশবাহী নৌকাটা, তারা ফিল করে যে নৌকাটা খুব ভারী ফিল করে। তো এক পর্যায়ে দেখা যায় যে তারা যে জিনিসটা লক্ষ্য করে যে নৌকার নিচে পাটাতন যেটা আছে সেটা ফুটো হয়ে গেছে। এটা হওয়ার ওখানে কোনো কথা ছিল না, বাট সেটা ইম্পসিবল একটা জিনিস, সেটা ফুটো হয়ে গেছে এবং নৌকাতে পানি উঠতে থাকে। তো এক পর্যায়ে তারা দেখে যে নৌকাতে পানি উঠে এক পর্যায়ে নৌকা প্রায় উল্টানোর মতো অবস্থা হয়ে যায়, প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা হয়। তো লাস্ট পরে তারা পরে যে জিনিসটা হয়, নৌকাটা উল্টিয়ে যায়। তো আমার যে আম্মার যে বড় মামা আর যার যে বড় ছেলে যে মারা যায়, তো তারা কি করে, লাশটাকে অনেক কষ্টে তারা ঘাটে আনার চেষ্টা করে। তো তারা যে জিনিসটা ফিল করে যে লাশের যে ওজন তার চেয়েও প্রায় 2-3 গুণ বেশি তারা ফিল করে, যে এত কেউ মনে হচ্ছে যে লাশটাকে পানিতে এমন ভাবে বেশি ছিল যে লাশটা কেউ টানছে। তো এই জিনিসটা পরে ওখানে অনেকেই দেখেছে যারা ওখানে ছিল। তো কোনো মতে সেই লাশটা তারা বাড়িতে নিয়ে আসে এবং যে জিনিসটা উইয়ার্ড ঘটনা ঘটে যে ওই দিন রাত্রেবেলা যখন লাশটা ঘরে নিয়ে আসে, অনেক ঝড় বৃষ্টি হতে থাকে এবং সেদিন রাত্রেবেলা লাশটা দাফন করা যায়নি। তো আমার যে আম্মুর যে বড় মামা যে লাশটাকে যার অবজারভেশন এত সাহস নিয়ে যে লাশটাকে নিয়ে আসছে, তো সে একটা স্বপ্ন দেখে সেই রাতে। সে দেখে যে মারা গেছে আব্বাস আলী ভুইয়া, যিনি, তো উনি দেখে যে ওনাকে স্বপ্ন দেখাচ্ছে যে সে কাঁদছে এবং বলছে যে আমাকে তোরা এত কষ্ট দিলি কেন, তোরা চাইলে আমাকে এত কষ্ট দিতে পারতি না, আমাকে তোরা দাফন জানাজা অথবা গোসল করাতে পারতি, কিন্তু তোরা এটা করিসনি। তো সেদিন সকালবেলা তাড়াতাড়ি তাকে লাশটাকে দাফন করার ব্যবস্থা করা হয়। সরাসরি আরো একটি ঘটনায় এবং আমাদের আরো একজন লিসনার রয়েছেন, তার কাছে আপনার নামটা বলবেন প্লিজ।
হ্যালো লিসেনার্স, রাশিদ বলছিবার। রাসেল ভাইয়া, আপনি প্রথমে আমাদের একটা ঘটনা বলেছিলেন, রাইট? এবার আবারও একটা। ফাইন। আমি এখন যে ঘটনাটা শেয়ার করবো লিসেনারদের সাথে, এই ঘটনাটা হলো আমার গ্রামের বাড়ি নোয়াখালী। তো নর্মালি আমরা তখন গ্রামের ব্যাক করেছি এবং এটা আমার কলেজ লাইফের ঘটনা ছিল, 2002 ঘটনা। তো আমি একদিন বিকাল নাগাদ আমি বাড়ি থেকে একটু বাইরে বের হয়েছিলাম এবং সেটা একটু দূরে চলে গিয়েছিলাম। যে ওই সময় যেহেতু মোবাইলের কোনো অপশন ছিল না, তো আমাকে তাড়াতাড়ি বাসায় ব্যাক করতে হবে, নাহলে সবাই চিন্তা করতে পারে। রাইট, চিন্তা করবে আপু। তো নর্মালি আমি যখন এটাই ফিল করছিলাম যে আমাকে তাড়াতাড়ি ব্যাক করতে হবে, সো আমি ওই সময়টা ভাবছিলাম যে আমাকে যত দ্রুত সম্ভব পৌঁছানো দরকার। তো সামহাও এদিক সেদিক করে আমার সেটা মোটামুটি 9টা-10টা ছুঁয়ে গেছে যখন আমি আমার বাজারে আসছি। তো গ্রামের বাড়িতে নর্মালি যেটা হয় সেটা হলো 8টা-9টার সময় কিন্তু সবকিছু ক্লোজ হয়ে যায়, আর ওই 10টা-11টা গ্রামের জন্য টোটালি একটা সাইলেন্ট মোড হয়ে যায় সেটা। তো যাই হোক, আমি 10টায় যখন আসলাম আমার বাজারে, সেটা তখন সেখান থেকে আমার গ্রামটা মোটামুটি 3 কিলোর মতো দূর ছিল, যেটা আমার 2টো গ্রাম ক্রস করে দেন আমার গ্রামে যেতে হবে। তা নর্মালি যেটা হয় গ্রামের মধ্যে সেটা হলো রাস্তাগুলো ঝোপঝাড় থাকে, বাঁশ থাকে এবং কবরস্থান থাকে রাস্তার পাশে, এবং পারিবারিক ভাবে হয়তো অনেকে দাফন করে, পারিবারিক ভাবে সবাই সবার নিজেদের জায়গার মধ্যে নিজেদের মতো করেই দাফন করে। সো আমার বাজার থেকে আমার বাড়িতে গিয়ে পৌঁছানো পর্যন্ত রাস্তাটা এই টাইপের অনেকগুলো বিষয় ছিল যেটা আমি নিজেই ফিল করছিলাম, যেটা আমার জন্য অনেক বৈতিক হবে, আমি ভয় পাবো আমার গিয়ে পৌঁছাতে। তো আমার অনেকক্ষণ ওয়েট করলাম বাজারে, আমি কারোর জন্য আমি কাউকে পাইনি আনফরচুনেটলি। যখন কমপ্লিট আমি ফিল করলাম যে না এবার আমার যেতেই হবে, তো বিসমিল্লাহ পড়ে দোয়া দরুদ পড়ে আমি স্টার্ট করলাম। তো স্টার্ট যখন করেছি সময়টা ছিল হেমন্তকাল আর চাঁদনি প্রসর রাত ছিল, অনেক দূরের বিষয়গুলো আমি খুব স্পষ্ট দেখতে পাচ্ছিলাম তখন। আর অনেক দূরের বিষয়গুলো যেমন দেখতে পাচ্ছিলাম, সেই সাথে এটাও দেখছিলাম যে আমি যে হাঁটছি আমার ছায়াটাও আমি চাঁদনি প্রসর রাত ছিল। ওকে ফাইন, দেন আমি হাঁটছি। এবার হাঁটতে হাঁটতে আমি একটা গ্রাম ক্রস করলাম। তো সেই গ্রামটা ক্রস করার সময় আমার কোনো সমস্যা হয়নি, আর আমি তখন ফিল করছিলাম যে আমি ঠিকঠাক ভাবে যাতে পৌঁছাতে পারি, এবং আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যে আল্লাহ এই টাইপের যদি কোনো কিছু থাকে আমার সামনে যাতে না পড়ে, তুমি আমাকে ভালোভাবে একটু পৌঁছার সুযোগ দাও। অনেক ভয় পাচ্ছিলাম। একটা গ্রাম ক্রস করলাম, দেন সেকেন্ড যে গ্রামটা, সেই গ্রামটা থেকে আমার গ্রামে পৌঁছা পর্যন্ত এই রাস্তাটুকু অনেক বাঁশঝাড় ছিল, অন্ধকার ছিল, ইভেন দুপাশে বলতে গেলে কোনো বাড়ি ছিল না এবং কবরস্থান ছিল। তো আমার জন্য যেটা রিয়েলি টাফ ছিল এটা ক্রস করাটা, আমি যেটা হাস্যকর বিষয় ছিল, বাট ওই সময় আমি করেছিলাম, যখনই একটা ঝোপ আসতো, বাঁশঝাড় আসতো, কবর আসতো, আমি তখন কিছুক্ষণ ওয়েট করতাম, ওয়েট করে আমি একটা দৌড় দিতাম। দৌড় দিয়ে আমি ওটা ক্রস করে চলে আসতাম। এটা ভয়ের কারণে? এটা ভয়ের কারণে। তো দেন আমি ওটা যখন ক্রস করলাম, আমার গ্রামের দিকে ঢুকবো, যেটা আমার গ্রামের সীমানা শুরু। তো ওখান থেকে আমার একদম টোটালি খালি ছিল সবকিছু, চাঁদনি প্রসর আমি দেখছি ভালোভাবে। এবার আমি নর্মালি হাঁটছি। তো নর্মালি যখন হাঁটছি, তো আমার গ্রামে ঢুকার ফার্স্ট যে অপশনটা সেটা হলো আমার ফ্রেন্ডের রাস্তার বাম পাশে আমার ফ্রেন্ডের একটা অপু বাড়ি করেছিল, যারা ঢাকায় থাকতো, একমাত্র ঈদের সময় তারা বাড়িতে যেত। তো আমি যখন আসতেছিলাম, বাড়িটা ফাঁকা ছিল, বাড়ির আশেপাশে কোনো গাছ ছিল না। আমি দূরের থেকেই দেখছিলাম যে ব্যালকনি ধরে একজন মানুষ তাকিয়ে আছে, বাট আমার দিকে না, সেটা হলো পশ্চিম দিকে। আর আমি পশ্চিম দিক থেকে হেঁটে আসতেছি, ওই বাড়ির ডান পাশ দিয়ে আমি ক্রস করে চলে যাবো। তো আমার প্রথমে মনে হলো এটা হয়তো আমার ভুল ধারণা। এরপর আমি আরেকটু আগাচ্ছি, এমন করে করে যতটুকু আগাচ্ছি আমার স্পষ্ট হচ্ছে, এবং তখন আমি শিওর হয়েছি এক ফিমেল, মাথায় ঘোমটা দেওয়া ছিল, দুটো হাত সে উপরে উঠিয়ে ব্যালকনিটা ধরে রেখেছে। এভাবে যখন আমি টোটালি ক্রস করতেছি, আমি তো এমনি ভয় পেয়ে আছি, এই বিষয়টা আমার কাছে ওই সময় তেমন একটা বিষয় লাগছে না, আমার ফিল করছি হয়তো কুকুরটা বাসায় আসছে। এই জন্য আমি যখন বাড়িটা ক্রস করবো, তখন ওই ফিমেলটা একটু আমার দিকে ঘাড় বাঁকানো। আমার চোখাচোখি হয়েছে কিনা আমি বুঝতে পারিনি, বাট আমি ফিল করলাম সে আমার দিকে তাকানোর সাথে সাথে আমি খুব দ্রুত পা চালানোর পর আমার এখানে কোনো ফিল হয়নি। আমার ফিলিং একটাই যে আমার সামনের মোড়গুলো, বাঁশঝাড়গুলো পার হতে হবে। তো যে সমস্ত জায়গা আমি এর আগে অনেক ঘটনা শুনেছি, বিভিন্ন সময় বিভিন্ন জনে দেখেছে এবং ঘটনা ফেস করেছে, আমি ওগুলো ফেস করতে চাইছি। যাই হোক, আমি অনেক দ্রুত হাঁটলাম, হেঁটে আমাদের দোকান ছিল, দোকান পর্যন্ত চলে আসছি। দোকান থেকে আমার বাড়িতে যেতে হলে একটু ঘুরে যেতে হবে, বাট ঘুরে যাওয়া আমার পক্ষে সম্ভব না, আরো অনেক বেশি নির্জন রাস্তা। আমি চিন্তা করে রাখলাম যে আমি একটা শর্টকাট রাস্তা আছে, সেটা আমি চলে যাবো। দেন আমি হেঁটে চলে আসতেছি। এখন আর আমি দৌড়েও কোনো লাভ হবে না, যেহেতু আমার তাড়াতাড়ি ক্রস করা আমার পক্ষে এটা সম্ভব হবে না।
আর আমি হাঁটতেছি, ওই সময় আমার যে ফিলিংসটা হয়েছিল যেটা আমি কখনো হয়তো কাউকে বোঝাতে পারবো না। আমি হাঁটতেছি, আমার প্রতিটা নিঃশ্বাস আমি শুনছি, আমার এই ধরনের ফিল হচ্ছিল। ইভেন পাশ থেকে কেউ যদি আমাকে আমার শরীরে যদি একটা টাচ করে, একটা নিঃশ্বাস যদি আমার কারো আমার শরীরের মধ্যে পড়ে, আমি জাস্ট ওখানে পড়ে যাব। আমি ফিল করছি এভাবে, এবং এভাবে আমি হাঁটছি। হাঁটতে 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 হঠাৎ আমার বাড়ির ঠিক পেছনে রাস্তার পাশে একটা ডোবা আছে। আমার মনে হচ্ছে ওই ডোবাতে কেউ বসে আছে, তো অফ হোয়াইট একটা কাপড় পরে বসে আছে। তো আমি হাঁটতেছি, ফিল করতেছি যে এখানে কে, বাট আমি কিন্তু আমার হাঁটাই স্টপ করতে পারছি না, আমি হেঁটেই যাচ্ছি। হঠাৎ করে আমি নিজে নিজেই বলে ফেললাম এখানে কে। তো যখনই আমি এখানে কে বললাম, তখনই পাশ থেকে একটা ফিমেল আমাকে সাউন্ডটা রিপ্লাই দিল যে যিনি আমরা জানি আমাদের গ্রামের একজন পাগলিনী, সচরাচর গ্রামে থাকে না, কখন আসে কখন যায় এটা আসলে বলতে পারে না, টের পায় না, রাত বিরাত উনি এভাবে ঘুরে। উনি যখন আমাকে আমাদের গ্রামের বাসায় বলল, তখন আমার অ্যাটলিস্ট এটা ফিল হলো যে উনি কেন এখানে আছে, এটা আমার ফিল হয়নি। আমার ফিল হলো আমি এতক্ষণ পরে একটা মানুষের দেখা পেয়েছি, না ওকে, আমি এবার ভালো ফিল করতে পারি। তাই আমি বললাম আপনি এখানে কি করেন? উনি এখনো দূরে। উনি তখন হাসলো, ওনার দাঁতগুলো চোখগুলো চলচল করতেছে, আমি বলবো না, বাট আমার কাছে অন্য টাইপের মনে হয়। উনি হাসলেন, হেসে বললো আমি আমার হাঁড়ি পাতিল গুলো দিচ্ছি। আর ওই পাগলিনী কখনো গ্রামে থাকে না, তার হাঁড়ি পাতিল আসবে কোথেকে? আমি এটা ওই সময় ভাবিনি। আমি করলাম কি, ওখান থেকেই স্ট্রেট একটা ছোট ক্ষেত আছে আমার বাড়ি যাওয়ার জন্য, আমি ওটা দিয়ে অনেক জোরে একটা দৌড় দিয়ে ঠিক আমার একদম বিল্ডিং এর দরজায় নক করলাম। আব্বু আম্মু দুজনে উঠলো, উঠে যে খুললো, খুলে আমাকে অনেক বকাবকি করলো কেন আমি এতক্ষণ বাইরে। আমি আর কিছু বলিনি, হাত পা ধুয়ে আমি ভিতরে ঢুকে গেলাম। আমার রুমে আমি শুতে চলে গেছি, খাওয়া দাওয়া করি। তো আমার রুমটা যেটা, সেটা হলো আমাদের বিল্ডিংটার নর্মাল যে পিঁড়িটা, এটা উঠোন থেকে অনেক উঁচু করে করা হয়েছে। তো আমি আমার রুমের মধ্যে শুয়ে গেছি, আমার মুখটা আমার জানালা একদম পাশেই ছিল, আর জানালাটা আমি খোলা রাখতাম। আর জানালার একটু পরে একটা আম গাছ, অনেক বড় আম গাছ ছিল, সেটা স্পষ্ট ভালোভাবে দেখা যায়, চাঁদনি প্রসর রাত ছিল। তো ফাইন, আমি শুয়ে গেছি। আমার যা যা হয়েছে এগুলো আমার কোনো কিছু মনে নেই, কারণ আমার লাস্ট ঘটনাটা ছিল যে পজিটিভ, যে আমি একজন মানুষের দেখা পেয়েছি, তো আমার কোনো পাইনি। ওকে ফাইন, দেন আমি শুয়ে আছি। একটা সময় আমার ঘুম চলে আসছে। ঘুম চলে আসার পরে অনেকক্ষণ পর, এটা শুধু আমি ফিল করি না, আমার মনে হয় শ্রোতারাও এটা ফিল করে। আপনি যদি কোথাও ঘুমিয়ে থাকেন, যদি ওই সময় কেউ আপনার দিকে তাকিয়ে থাকে, অথবা কেউ যদি আপনার রুমে আসে, তাহলে কিন্তু আপনি সিক্স সেন্স এটা কিন্তু আপনাকে নোটিস করেন। তো আমার হঠাৎ আমার মনে হচ্ছে যে আমার জানালায় কেউ দাঁড়িয়ে আছে, আমার জানালায় কেউ দাঁড়িয়ে আছে, আর আমার খাটটা জানালার সাথে লাগানো ছিল। আমার জানালায় কেউ দাঁড়িয়ে আছে। আমি চোখ খুলবো করে অলসতার কারণে অনেকক্ষণ পর্যন্ত চোখ খুলিনি। তো একটা পর্যায়ে না, এবার চোখ খুলি, এইভাবে ফিল হলো। বাট আমার ভাবনাটা কিন্তু ভাবতেছি চোখ বন্ধ। দেন আমি অনেকক্ষণ পরে আমার চোখটা খোলার পর আমি যেটা দেখলাম, যে ভয়টা পেলাম, আমি এটা দোয়া করবো যাতে কখনো কোনোদিন এই ধরনের ঘটনা কেউ যাতে ফেস না করে। আমি দেখলাম একটা বডি, কোনো শ্যাডো না, একটা বডি, যেটা একদম আমার জানালার শেষ প্রান্ত পর্যন্ত গিয়ে পৌঁছালো। এর আগে আমি একটু বলিনি, কেউ যদি নর্মাল উচ্চতার কেউ আমার জানালায় দাঁড়ায়, পিঁড়িতে দাঁড়িয়ে, আমি তার ম্যাক্সিমাম বুকের উপরের থেকে দেখবো। আর কেউ যদি অনেক লম্বাও যদি কেউ আমার উঠোনে দাঁড়ায়, তাহলে কিন্তু আমি তার চুল দেখতে কষ্ট হয়ে যাবে যদি আমি শোয়া থাকি। আমি দেখলাম ওনার টোটাল বডিটা একদম জানালার শেষ প্রান্ত পর্যন্ত গিয়ে পৌঁছায়। আমি চুপ করে এরপরে অনেক জোরে একটা চিৎকার দিলাম। চিৎকার দেওয়ার সাথে সাথে আমার আব্বু আম্মু আমার অপোজিট রুম থেকে দৌড়ে আসছে। বাড়ির যে ঘরগুলো ছিল প্রত্যেকটা রুম থেকে বলা শুরু করছে জোরে জোরে, যে ছেলেটাকে সবসময় বলি জানালা বন্ধ করে ঘুমাতে, কেন বন্ধ করেনি? কারণ আমার জানালার পাশের রোডটাই ছিল বাগানে চলে গেছে ডিরেক্ট। তো আমি যেটা ভয় পেলাম আমার আম্মু এসে শোয়ার পর, আমি সেটা নিজে নিজে ফিল করলাম। আমি এই ধরনের ফেস কখনো দেখিনি, দেখা আশাও করি না। ফেসটা অদ্ভুত রকমের ছিল, এবং যেটা দেখে আমি ভয় পেয়েছি, চিৎকার দিয়েছি, সেটা হলো পুরো ফেসে একটা মাত্র চোখ ছিল, এবং চোখটা ছিল মাঝখানে। এবং আমি যেটা দেখেছি, চোখটা আমি খোলার পর সে স্পষ্ট আমার দিকে ভাবে তাকিয়ে আছে। আমি নিচে আমার দিকে ভাবতে, আমি যখন চিৎকার দিয়েছি, চিৎকার দেওয়ার পর সে কিন্তু সাথে সাথেই চলে যায়নি। চিৎকারটা সে বুঝতে পেরেছে, বুঝতে পারার পর আমি দেখলাম সে নেমেও গেল না, কিচ্ছু করলো না, সোজা সে চলে যাচ্ছে ভাসমান অবস্থায় আম গাছে। তো এটা যখন আমি ফিল করলাম যে অন্য কেউ যদি হয়, মানুষ যদি হয়, ঠিক আছে, সে যেভাবেই দাঁড়ালো, তো সে এভাবে তো যেতে পারবে না।
আম্মা আমার কাছে কোনো কিছু জানতে চাইনি, জানালা বন্ধ করে দিল। আমি আর কোনো কিছু বলিনি। সকাল হলো, আম্মা পরের দিনই আরো ঘটনা শুরু হলো। আম্মা করলো কি, সকালবেলা আমাদের আলমারির কাছে সামনে কোরআন শরীফ পড়তে। তো আম্মা সবসময় আমাকে বকাবকি করে, কোরআন শরীফ পড়, কোরআন শরীফ পড়। তো আমি নামাজ পড়ে কোরআন শরীফ আর পড়বো না ফিল করলাম, জাস্ট অজিপা পড়বো। আলমারি থেকে আমি দাঁড়িয়ে অজিপা নিলাম। অজিপা নেওয়ার পরে, যেটা আমার কখনো হয়নি, অজিপা নিয়ে আমি ব্যাক করলাম, জাস্ট পিছনে ফিরলাম। পিছনে ফেরার পর পুরো আলমারি আমার পিঠের উপরে। এরকমটা দুর্ঘটনা ঘটেছে। হ্যাঁ, পুরো আলমারি আমার পিঠের উপরে। আমার সাথে সাথে চিৎকার দিল, সবাই আসলো, সবাই আলমারি উঠিয়ে ধরলো। তো এরপর আমি শুনলাম আমার কোনো ক্ষতি হয়নি, বাট এটা হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, পসিবিলিটি নেই। বিকজ আমার ছোট ছোট বাগিনা বাগনি আছে, তারা এটার উপর অনেক সময় উঠে লাফাতো, অনেক সময় আলমারি হুট করে একা পড়ে যেতে পারে টানাটানি না। করতো, কোনো কিছু হয়নি। আমি স্বাভাবিক উচ্চতায় আমি হাত দিয়ে জাস্ট উপরে থেকে নিলাম, নিয়ে আমি ব্যাক করলাম। যাই হোক, ওই দিন ছিল স্যাটারডে। মানে আপনার এই স্যাটারডে দিন থেকে কিন্তু প্রবলেম গুলো হচ্ছে। আচ্ছা, আপনি দীর্ঘদিন দেশের বাইরেও ছিলেন এবং সেখানেও আপনার অনেক প্রবলেম হয়েছে, এবং আপনি একটু ছোট্ট করে বলবেন, যেহেতু আমাদের সময় খুব ওকে ফাইন, ছোট্ট করে বলবেন। আমি ছোট করে বলছি। এর পরবর্তীতে ওই দিন আমার একটা ঘটনা ঘটেছিল, আমি আর এটা শেয়ার করছি না। দীর্ঘদিন আমি এরপর আমি দেশের বাইরে চলে গিয়েছি। তখন আমাকে কিছু তাবিজ টাবিজ দিয়েছিল, এগুলো আমার কোনো প্রবলেম হচ্ছিল না। বাট আমি পড়ালেখা করার জন্য সাইপ্রাস গিয়েছিলাম। তো ওই সময় আমার তাবিজ এগুলো আর আমার অতটা ফিল ছিল না। আমার তাবিজ যে কেন আমি লস্ট করেছি। যাই হোক, একটা সময় ছিল, ওটা সামার হলিডের পরে, শীতের আগে মুহূর্তে যেটা আর কি, সেটা হলো ওই সময় আমাদের ওখানে আমরা যারা স্টুডেন্ট ছিলাম পার্ট টাইম জব, আমাদের কিছু কাজের প্রবলেম হতো। তো আমি অনেকদিন থেকে আমার এক বড় ভাই আমাকে বলতেছিল যে তুমি ভিলেজ এরিয়াতে যাবা কিনা, ওখানে এক ধরনের ফার্ম আছে, শিপ ফার্ম বা ছাগলের ফার্ম, ওগুলোতে তুমি একটা পার্ট টাইম জব করে আসতে পারবা কিছুদিন, 1-2 মাস। তা আমি লাস্ট পর্যন্ত দেখলাম যেহেতু আমার কোনো অপশন নেই, সো আমার ওখানে যাওয়া দরকার। ওকে আমি গেলাম। নর্মালি ভিলেজ গুলো হয় সিটি থেকে অনেক দূরে, আর ভিলেজ থেকে ফার্ম গুলো আরো অনেক দূরে হয়, সাধারণত প্রত্যন্ত এলাকায়, যেখানে অনেক বন টাইপের থাকে। এবং ওখানে আমি যখন ওখানে যাচ্ছি, আমি জেনে যাচ্ছি ওই বাড়িতে, ওই ফার্মে আরো কয়েকজন লোক থাকে, এটা জেনে আমি গেলাম। তো আমি যখন ওখানে যাচ্ছি তখন সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হওয়ার পরে দেন আমাকে আমার যে ফার্ম মালিক ছিল, উনি আমাকে ওনার গাড়ি করে আমাকে ভিলেজ থেকে নিয়ে যাচ্ছে। তো ভিলেজ থেকে নেওয়ার সময় আমি দেখলাম এটা বিস্তীর্ণ বনাঞ্চল, ঝাউ গাছ আর ঝাউ গাছ, সবকিছু পার হয়ে দেন ওনার ওই বাড়িটার সামনে দাঁড়ালো। তুলে আমাকে সেকেন্ড ফ্লোরে উঠে দিল, এখানে তুমি ঘুমাবা। তখন আমি কোশ্চেন করলাম যে বাকিটা কোথায়, তখন উনি বললো যে বাকিটা আছে, তুমি নিয়ে পড়ো। আমি কোনো কোশ্চেন করিনি, আমি শুয়ে গেলাম এবং আমি ওনার গাড়ি নিতে শুনলাম, চলে গেলাম। আমি মোটামুটি ঘুমটা থেকে আমার চলে আসছে। ঘুম থেকে চলে আসার পর মাঝরাতের পরে হবে হয়তো, এই সময় হঠাৎ একটা আওয়াজ আসলো বাইরের থেকে। আর যখনই আওয়াজ আসছে তখনই আমার খাটটা থেকে একটু দূরে ছিল জানালাটা, আমি কিন্তু হাত দিয়ে জানালাটা ধরতে পারি, এমন সিচুয়েশন ছিল। আমি একটু জানালাটা সরালাম, ফাঁক করার পরে দেখলাম নিচে, আমি যে ফার্মে কাজ করতে আসছি, ওই ফার্মের যে ছাগলগুলো, ওগুলো একদিক থেকে সারিবদ্ধ হয়ে বের হয়ে যাচ্ছে। বের হয়ে যখন যাচ্ছি, আমি চিন্তা করলাম ওগুলো কোথার দিকে, কোন দিকে যাচ্ছে। তখন দেখলাম ওগুলো সোজা সামনের দিকে চলে যাচ্ছে, এবং একটু দূরে একটা সাদা টাইপের বাড়ির মতো দেখা যাচ্ছে। সাদা টাইপের বাড়ির মতো দেখা যাচ্ছে, আর প্রত্যেকটা ছাগল একজন রো করে সারিবদ্ধ ভাবে চলে যাচ্ছে। বিষয়টা আমার ভয় লাগেনি, আমি জাস্ট চিন্তা করলাম হয়তো ওগুলো কোনো কারণে ওখান থেকে বের হয়ে গেছে, ওগুলা এভাবে। তখন আমার মনে হলো আমি কি নামবো, ওগুলো ঠিক করবো। তখন আমার মনে হলো না, বাড়িতে তো আরো লোক আছে, আমি এটা দেখতে দরকার নেই। আমি শুয়ে পড়ছি, ঘুম চলে আসছি। সকালবেলা ঘুম আসার সাথে সাথে আমি নিচে দৌড়ে চলে আসছি। আসার সময় আমি কাউকে কোনো রুমে দেখিনি, নিচে বের হয়ে আসলাম। এসে আমি যেটা বাইরে তাকালাম, দেখলাম ছাগলগুলো সব ভিতরে, গেট বন্ধ করা। তখনই আবার আমি সামনের দিকে তাকালাম যে বাড়িটা এটা আছে কিনা, এটা আমার ফিল ছিল না। আমি এমনি নর্মালি তাকাইছি, তাকানোর পরে দেখলাম কোনো বাড়ি নেই। তখন একটু আমার কেমন জানি লাগছে বাড়িটা। তখন হয়তো আমি ভাবলাম যে ঝাউ গাছের আছে তো, হয়তো পিছনে ট্রিজন হতে পারে। এমন অবস্থা আমার মালিক আসছিল, যে বহুদিন আমি ওনার সাথে কাজ করছি। অনেকবার ওনাকে কোশ্চেন করলাম যে বাকিরা কোথায়। তিনি আমাকে বলতেছে বাকিটা আছে, আমি দেখা গেছে ওরা আসবে, তুমি তোমার মতো করে কাজ করো। তো আমি কাজে নামছি, বাট দুপুরের পরে উনি চলে গেছে। সন্ধ্যাটা যখনই আসতেছে তখন আমি উপরে চলে গেছি, যেহেতু এখন ছিল না। উপরে চলে গিয়ে আমি ভাবতেছি এখন সবাই একটা। এরপরে যাই আমি ছিলাম, খেয়ে আমি শুয়ে পড়লাম।
শুয়ে পড়ার পর আগের রাতের ঘটনাগুলো আমরা কিছু না রাখলাম, হঠাৎ করে সেম আগের রাতের মতো আবার আমার আরেকটা সাউন্ড হলো। সাউন্ডটা হওয়ার পরে সাউন্ডটা হলো বল যদি শিং দিয়ে যদি কোথাও গুঁতো দেয় যে টাইপের সাউন্ড হবে। তো আমি আবার ঘুম ভাঙার পর এরপরে আমি আবার ঝাড়াটা সরালাম, সরানোর পরে দেখলাম সেম ঘটনা গতকালকে আমি যা দেখেছি এগুলো সবগুলো সারিবদ্ধভাবে বের হয়ে যাচ্ছে সেম বাড়িটা। বাট যেটা আমার জন্য একটু ভয় ছিল সেটা হলো গতকালকে আমি বাড়িটা যতটুকু দূরত্ব দেখেছি আজকে কিন্তু দূরত্বটা আরো কমে আসছে, কিছুটা আমার কাছে আরো কিছুটা স্পষ্ট মনে হচ্ছে। এবার সত্যি কথা আমি ভয় পেয়েছি এবং অনেক ভয় পেয়েছি, কারণ আমার বাড়িতে এখন কেউ নেই এবং একটা ঘটনা ঘটতেছে গতকালকে রাতে হলো যেটা আমি দিনে দেখিনি, এখন আবার সেটা হচ্ছে। আমি একদম খুব করে কম্বলটা মজায় দিয়ে আমি চুপচাপ শুয়ে আছি। ইভেন আমি আমার মালিককে ফোন দিলাম, সে আমাকে ফোন রিসিভ করলো, সে রিসিভ করে আমাকে বললো তোমার এগুলো ভুল, তুমি ঘুমিয়ে পড়ো। বাট আমি আবার দেখলাম সেম ঘটনা ঘটছে, আমি চুপচাপ শুয়ে পড়লাম। পরের দিন আমার মালিক আসলো, সংক্ষেপ করে বলছি, আমার মালিক আসলো, আমি তাকে আবার ডিটেলস ঘটনা বললাম, বাকিটা কোথায় বললাম। সে আমাকে বললো বাকিরা আছে, হ্যাঁ বাকিরা আছে, সো তুমি তোমার মতো কাজ করো। আমার ওই দিন আমি শিওর হলাম এই বাড়িতে কেউ নেই, এই বাড়িতে কেউ নেই এবং এখানে একটা কিছু প্রবলেম আছে। আমার মালিকটা আবার ওই দিন চলে গেল, আমাকে বললো দেখো তুমি থাকো, টেনশন করো। বাট আমি ওই দিন জানি যে আমি ওখানে একটা প্রবলেমের মধ্যে আছি। সেম রাতটা আসবে আবার ঘটনা হবে, আমি সেম রাত আবার এই ধরনের ঘটনা ওভাবে ঘুমালাম, আমার ঘুম তো আসতেছে না, বলা চলে সাউন্ডের অপেক্ষা করতেছি। এর পরবর্তীতে সেম ওই দিন 3:30 আমি ঘড়ি ধরেছি, 3:30টার দিকে সাউন্ডটা আসলো। এর আগে আমি জানালায় হাতও দিইনি। 3:30টার দিকে যখন আসলো অনেক ভয় পেয়েছি, বাট তারপরে দেখতে চাইলাম যে আজকে হচ্ছে কিনা। তো এরপর আমি যখন জানালাটা সরালাম সেম, বাট আগের মতো আরো বেশি ভয় পাচ্ছি, বাড়িটা আরো ক্লোজ এবং বাড়িটা স্পষ্ট দেখা যাচ্ছে। নর্মাল সাদা রঙের বাড়ি, বাট ভিতরে লাইট চলতেছে এই ধরনের। এই বাড়িটা আমি পুরো পরের দিন সেকেন্ড ডেতে আমি ঘুরে দেখছি ফার্মের অনেক দূর, আমি কোথাও কোনো বাড়ি দেখি, ঝাউ গাছ আর ঝাউ গাছ, কোনো পথও নেই। আমি যখন এটা দেখলাম তখন যাই হোক আমার যতটুকু দোয়া দূরে জানি ততটুকু দোয়া করলাম, অনেক কান্নাকাটি করেছি। এখানে আমার মোবাইল থেকে বাড়িতে ফোন করেছি, আব্বুর সাথে কথা বলেছি, আম্মুর সাথে কথা বলেছি। এখানে যখন কথা বলতেছি তখন বাংলাদেশে ফজরের আজান দিচ্ছিল, আমি শুনতেছিলাম। আপনাকে বলতেছি যে আমি মনে বাঁচবো না, মারা যাবো, কি হচ্ছে এটা আমি আর বলতেছি না। আমি খুব কান্নাকাটি করতেছি কম্পোনেন্ট, কারণ এটা আমার জন্য সহ্য করা অসম্ভব ছিল। আমি না, পৃথিবীর আমার মনে কোনো মানুষ পারবে না বিস্তীর্ণ এলাকায় এক বাড়িতে একটা মাত্র মানুষ এবং সে দেখতেছি কিছু ঘটনা আজব টাইপের হচ্ছে। পরের দিন আমি ডিসাইড করে ফেলছি আমার এখান থেকে পালাতে হবে। পরের দিন মালিক আসলে আমি তাকে অনেক বললাম, অনেক বুঝালাম, সে আমার কথা বিলিভ করে না। আমার তখন মনে হচ্ছিল কোনো একটা ঘটনা সে এখান থেকে আমার থেকে লুকাচ্ছে, কারণ তার ফার্মে কতগুলো ছাগল, কেউ না কেউ তো কাজ করতে হবে, বললে তো আমি চলে যাবো হয়তো। দেন সে দুপুরের দিকে চলে গেল, আমি বিকেলের দিকে আমি ওখান থেকে অনেক রিস্ক নিয়ে আমি ওখান থেকে পালালাম। পালিয়ে অনেক দূর হাইওয়েতে হেঁটে আসলাম, হাইওয়ের কাছাকাছি। দেন ওখান থেকে একটা লিফট গিয়ে গাড়িতে করে আমি চলে আসি। চলে আসার পরে সবাই তো আশ্চর্য কেন ফিরে আসলাম, তখন সবাইকে আমি বললাম এই ঘটনা, চলে আসি। তখন যাদের সাথে আমি শেয়ার করেছি তখনই বলেছে হ্যাঁ হ্যাঁ ওই গ্রামে ওমোদোজ, ওই গ্রামটার নাম ছিল ওমোদোজ, বলে যে ওমোদোজ গ্রামে এই টাইপের কিছু প্রবলেম হয়, অনেকে ওখানে থাকতে চান, ওই ফার্মে পাঠাই এবং ওই মালিকের আইডেন্টি আমাকে সবাই দিল যে এই টাইপের কিনা লোকটা। আমি বললাম হ্যাঁ, আরে ওনাকে তো প্রচুর লোক দিলাম আমরা। সে যায় একদিন দুদিন পরে চলে আসে, পালায় চলে আসে এবং বলে যে ভাই উল্টাপাল্টা কোনো ঘটনা। তো আমি তখন ওই দেশি দুই একজনের সাথে আমি শেয়ার করলাম বিষয়টা, তারা আমাকে বললো দেখো প্যারানর্মাল অ্যাক্টিভিটি হতেই পারে, বাট ভালো হতো এই ঘটনাটা কেন ঘটতেছে আমি যদি আমার মালিকের কাছ থেকে শুনতে পারি। সে তো বলবে না আমাকে, কারণ বললেই তো তার ফার্মে কেউ কাজ করতে যাবে। এই মুহূর্তে আছেন, আপনার নামটা বলবেন। হ্যালো লিসেনার্স, আমি রুবেল, আমি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তো আমার যে ঘটনাটা ঘটেছিল বেসিক্যালি চিটাগাং। তো আমার তখন আমি ক্লাস 9-এ পড়ি এবং ঘটনা ছিল আমাদের বাসা রিলেটেড। আচ্ছা, আমরা চিটাগাং এর যে বাসাটায় ভাড়া থাকতাম, বাসাটা ছিল পুরানো বিল্ডিং, মানে খুব একটা যে পুরানো তা বলবো না, মানে জমিদার বাড়িগুলো যেরকম ওরকম না। বাড়িটা হচ্ছে মানে আশেপাশে যতগুলি বিল্ডিং ছিল ওই হিসেবে একটু পুরানো বিল্ডিং ছিল এবং বাড়িটা ছিল টোটাল দোতলা, নিচে 4টা ফ্ল্যাট, উপরে 4টা ফ্ল্যাট এবং আমরা দোতলাতেই থাকতাম। আচ্ছা, তো আমার একটা স্বভাব ছিল যে রাত জাগা বলতে যে আমার রাতে ঘুম আসছে। তো সকালে স্কুল থাকাতে প্রায় সময় দেখা যেত আব্বু আমি জোর করে মানে ঘুম পাড়াইতে, বাট আমি কিন্তু ঘুমাইতাম। তো মানে ঘুমাইতাম না বলতে ঘুমার অ্যাক্টিং করতাম, কিন্তু আমার কিন্তু আসলে ঘুম আসতো না।
তো এটাই হচ্ছে। তারপরে যেটা হলো যে একদিন হঠাৎ মানে মাঝরাত আমি স্টিল জেগে আছি, ঘুমাই তা বলবো না, জেগে আছি। তো আমি দেখছি আমার, আচ্ছা আরেকটা কথা যেটা বলি, আমি যে রুমে থাকতাম ওই রুমটা মানে একদম সামনের রুম। আমার যদি ঘরে ঢুকতে হতো ওই দরজাটা মানে নক করে আমার রুম দিয়ে ঢুকতে হতো। এবং আমার আরেকটা কথা যেটা বলবো, আমার রুমের সামনে দুটা জানালা ছিল এবং ওই জানালা দিয়ে বাইরে যদি কেউ করিডোর দিয়ে হেঁটে যায় স্পষ্ট দেখা যাবে। তো স্পষ্ট দেখা যেত মানে একটা লোক যাচ্ছে এটা দেখা যেত, তার শ্যাডোটা এটা অনুভব করা যেত, মানে একদম ক্লিয়ার যে ফেস দেখা যেত তা না। আমি বুঝতে পারতাম যে কেউ হাঁটছে কেউ যাচ্ছে। ঘটনা যেটা হচ্ছে, আমি একদিন হঠাৎ এরকম মাঝরাতেই আমি জেগে আছি, আমি দেখছি যে একটা লোক আমার মনে হচ্ছে যে সে হাঁটছে আমাদের করিডোরে হাঁটছে। লোকটা কেন জানি মনে হচ্ছে মেবি তার সাইডে দেখে মনে হচ্ছিল সে একটা মিডল এজ ম্যান এবং তার মেবি দাড়ি ছিল, মনে হয় তার পরনে সাদা কাপড় ছিল। তা আমি যেহেতু মাঝরাত আমার মনে হচ্ছিল মেবি আমি ভাবতে পারছিলাম বেড়ানো কিছু আমার মাথায় আসে নাই, আমি ভাবছি হয়তো চোর হতে পারে, বা আমি দেখতে থাকলাম দেখি লোকটা কি করে। তো সে দেখতে জাস্ট কিছু করছে না এবং সে জাস্ট করিডোর এখান থেকে এখানে হাঁটছে। তো ইভেন আমার মনে হলো লোকটা মেবি ছাদে উঠেছে, আমি একটু হালকা আওয়াজ পাচ্ছি। তো এরপর প্রায় আমি 15-20 মিনিট ধরে সেম জিনিসটা দেখছি এবং আমি চিন্তা করছি যে কে হতে পারে, কি হতে পারে না হতে পারে। দেন এই চিন্তা করতে করতে ওই দিনের মতো আমি ঘুমিয়ে গেছি। দেন নেক্সট যে ঘটনাটা আবার হলো, আমি পরদিন সকালে আমার আব্বু আম্মুকে এই ঘটনাটা বলি এবং তারা যেটা হয় যে বলে যে রাত জাগো হয়তো উল্টাপাল্টা দেখছো, এই টাইপের ঘটনা এখানে হওয়া সম্ভব না, নিচে সিকিউরিটি গার্ড আছে এবং ওরাও কিছু দেখে থাকে না, মেবি তোমার বলেছি। তো এরপর ঠিক আছে আমি কিন্তু এরপর জিনিসটা যেহেতু আমি ঘুমাই নাই, এই জিনিসটা আমার বেশি আসলে একটু এফেক্ট করছে জিনিসটা, মানে মাইন্ডে আছে যে, কারণ আমি কিন্তু ঘুমছিলাম না, হ্যালুসিনেশন হওয়ার কোনো প্রশ্নই আসে না। দ্যাটস ওয়াই তারপর যেটা হলো যে আমি নেক্সট আবার ঘুমাইছি। তো কয়েকদিন আমি এই জিনিসটা দেখিনি, যদিও আমার যেটা বললাম যে রাতে একটু ঘুম আসে না। তো নেক্সট এই জিনিসটা আমি আবার দেখি, এবার দেখলাম আরেকটু ভয়ঙ্কর ভাবে দেখছি সেম ছায়া, সেম এইজ পিপল এবং সে সেম সিস্টেমে করিডোরে হাঁটছে। আমি ছায়াটা স্পষ্ট দেখছি এবং এবার দেখছি যে ছায়াটা একটু কেমন জানি মনে হচ্ছে আমার দরজার দিকে আসছে এবং আমি হালকা নক অনুভব করছি। এরপর আমি খুবই ভয় পেয়ে যাই, যেহেতু দরজা আমি হালকা নক পাইছি। আমি সাথে সাথে ভিতরে রুমে আব্বু ছিল, আব্বু আমাকে ডাকার পর আব্বু সাথে সাথে একটু সাহসী প্রকৃতির মানুষ আর এইসব বিশ্বাস মানে প্যারানর্মাল বা সাথে সাথে টর্চ নিয়ে বের হয়ে গেলেন। বের হয়ে আশেপাশে মোটামুটি পুরো করিডোর এবং ইভেন ছাদে পর্যন্ত উঠেছে। নিচে আমাদের সিকিউরিটি গার্ড ছিল, ওনাকে বলা মানে ওনার যদি ডিউটি করার কথা উনি আধুনিক অবস্থায় ছিলেন মাঝরাতে। উনি বললেন যে স্যার আমি কাউকে দেখিনি এবং নিচে আমাদের যে মেইন গেট ওটা স্টিল তখনও তালা মারা। সো আব্বু বলছে যে তুমি কাউকে দেখো না, তুমি কাউকে দেখে থাকো এত তাড়াতাড়ি ওনার পক্ষে মানে এইভাবে ভ্যানিশ হওয়া পসিবল না। আমি বলছি আব্বু স্টিল আমি তোমাদেরকে ডাকার আগে পর্যন্ত আমি মানে জিনিসটা অবজার্ভ করছি। তো এরপর যেটা হলো যে মানে ওই দিন আমি এরপর আর ওই রুমে থাকার আর সাহস পাইনি। মেইন কথা হচ্ছে যেহেতু জিনিসটা আমার সাথেই হচ্ছে। পরবর্তীতে আব্বু আম্মু বলে ঠিক আছে তোমার ওই রুমে থাকা লাগবে না, আমরা ওই রুমে থাকবো। পরবর্তীতে আব্বু আম্মু ওই রুমে থাকা লাগবে মানে থাকতে শুরু করলেন। দেন এরপর যেটা হলো যে একদিন এই ঘটনাটা আম্মু দেখছে, আম্মু খুব একটা বেশি দেখে না, আম্মুর মাঝরাতে হঠাৎ ভেঙে যায়। তো আম্মু দেখতে যাও এরকম একটা শ্যাডোটা আম্মু দেখতে এইভাবে হাঁটছে, সেটার পর জিনিসটা উধাও বলতে উনি দেখেন মানে জাস্ট করিডোর দিয়ে। আমি যেটা বলতেছি যে করিডোর দিয়ে যখন জিনিসটা যাচ্ছে, যাওয়ার পর করিডোরে সে আর এদিকে ব্যাক করছে না, করিডোর দিয়ে আমাদের মানে এরপর যদি সে উধাও হইতে চায় তার একটাই ওয়ে আসছে, তার লাভ দিতে হবে করার জন্য। তো এরপর আম্মু আর জিনিসটা দেখে না, এগুলো আম্মু আর অত পাত্তা দেয় না, ভাবছে হয়তো মেবি যেহেতু একবারের মতো সে দিকে। আচ্ছা এরপর আম্মু জিনিসটা কত পাত্তা দেয় না, কাউকে বলো না। নেক্সট যে ঘটনাটা হলো এটা এবার মানে যেটা মেইন বড় ঘটনাটা যেটা ঘটছে এটা হচ্ছে যে একদিন আব্বু আমাদের দেশের বাড়ি যাওয়াতে আব্বু আস্তে আস্তে রাতে একটা বেজে প্রায় আব্বু আম্মু মানে ঘুমাতে রাতে 2টা বেজে। আম্মু কিন্তু তখনও ঘুম আসেনি, প্রায় 2:30টার দিকে 3টা, আমি আসলে এক্সাক্ট টাইমটা বলতে পারছি। ওকে নো প্রবলেম। তো এমন সময় এবার আম্মু কিন্তু ডাক এবং আম্মু সেম সেই শ্যাডোটা দেখলো, যে মিডল এজ ম্যান। দেন আব্বুকে সরাসরি সে ডেকে বললো দেখো এরকম জানলা দিয়ে আমি মাথা লোক এবং আব্বু সেম জিনিসটা দেখছে। দেন আব্বু এবার মোটামুটি সে একদম একটা লাঠি নিয়ে টর্চ নিয়ে মোটামুটি দরজা খুলে বের হলো। বের হওয়ার পর সে সেম জিনিস, কেউ নেই, চারদিকে আলো টালো দিলে এবং এই সময় কিন্তু সিকিউরিটি গার্ড একদম সজাগ, সে নিচে ডিউটি করছে এবং আমাদের মেইন গেট চিল আগের মতোই তালা মারা। দেন বাসায় এসে যেটা দেখলেন যে আম্মু ঠিক হয়ে গেছে। এখন পরবর্তীতে আম্মুকে যখন স্বাভাবিক করা হলো, দেন আম্মু বললো যে আব্বু যেই মোমেন্টে দরজা খুলতে যাচ্ছিলেন আম্মু কিন্তু চিল ওই ছায়াটাকে তাকাই এবং ছায়াটাকে যেটা আম্মু দেখলেন যে আম্মু চোখের সামনে স্ট্রিট হয়ে যায়নি কিন্তু দেখতাম জিনিসটা হয়তো আমি ওইভাবে ব্রিফ করতে পারছি না, উনি নিজের চোখে দেখেছিলেন তো পরিস্থিতিটা, নিশ্চয়ই খুব ভয় পেয়েছিলেন যার কারণে উনি ঠিক হয়ে গেছে। পরবর্তীতে যেহেতু এবার সরাসরি দেখা হচ্ছে, দেন আমরা আমাদের যে বাড়ি ওয়ালি উনি কিন্তু ওই বাসে থাকতেন, উনি মাঝে মাঝে এসে ভাড়া নিতেন। ওনাকে বলা হয়েছে ঘটনাটা, উনি বললেন যে এই ঘটনা আমাদের আগের যারা মানে ভাড়াটিয়া ছিল ওরাও ঘটনাটা দেখছে, বাট কথা হচ্ছে যে
মানে জিনিসটা কারো কোনো ক্ষতি করে না। ওরা বলছে জাস্ট এরকম শ্যাডো দেখতে এবং কোনো প্রকার ক্ষতি বা কারো কোনো প্রকার কিছু না করে তোরা জিনিসটা নিয়ে এত মাথা ঘামায়নি এবং জিনিসটা মানে অনেকে মাথাও ফিরে দিচ্ছে, বাট বাড়ি এই কথাটা গোপন রাখে যাতে ঘরটা ভাড়া হয়। আচ্ছা যা হোক, আমরা জিনিসটা একটা সুরাহা করতে চাইলাম। তা আমরা আমাদের মসজিদের ইমাম সাহেব অনেকদিন ধরে উনি বিকল লোক, অনেকদিন ধরে মসজিদে নামাজ পড়েন, ওনাকে ডাকাবো ঘটনাটা কি দেখাচ্ছে। উনি পুরো বাড়ি চারিদিকে দেখলেন। আর আরেকটা কথা যেটা বলে রাখি, আমাদের বাড়ির সামনের জায়গাটা কিন্তু পুরো ফাঁকা, আর যদি নিচে কোনো মানুষ হেঁটে যায় ওনার ছায়াটা নিচতলায় আসে, দোতলায় কিন্তু একটা মানুষের ছায়া পসিবল না। তো হুজুর বললেন যে হুজুরের কাছে একটু সন্দেহ হলো, বাট উনি সরাসরি কিছু বললেন। উনি আমাদের বাড়ি হলে কি জিজ্ঞেস করলেন যে আচ্ছা এই ঘরের কনস্ট্রাকশনের সময় কি হয়েছিল আমাকে একটু বলেন। তখন বাড়ি হলে আসল ঘটনাটা বলেন যে এই ঘটনাটা হচ্ছে ওনার বেসিক্যালি আমাদের যিনি বাড়ির মালিক, উনি একটা সরকারি চাকরি করতেন এবং ওনার জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে উনি বাড়িতে দেখা যায় জীবনের শেষ পর্যায়ে উনি খুব হতাশ ছিলেন ওনার ভাইদের সাথে এই সম্পত্তিজনিত কারণে। তো এই বাড়িটা উনি ওনার জীবনের সব সঞ্চয় দিয়ে করছিলেন এবং বাড়িটা যখন দোতলার কাজ কমপ্লিট হয়েছে দেন টাঙ্কি করার সময়, ঘরটা কিন্তু 5 তলা কন্ডিশনের, তো দোতলা করার সময় টাঙ্কি করার সময় দিনের বেলায় তিনি হঠাৎ আচমকা ছাদ থেকে মারা যায়। এবং তার মৃত্যুর ঘটনাটা একটু রহস্যময়, কারণ একটা মানুষ দিনের দুপুরে এইভাবে ছাদ থেকে পড়ে মারা যাওয়াটা এটাও একটু অন্যরকম, বাট এটা নিয়ে খুব একটা ঘাটাঘাটি হয় নাই। নর্মালি সে মারা হচ্ছে এই কারণেই ঘরটা দোতলা এবং এরপর মানে বাড়া হয়নি, 5 তলা করা হয় নাই। নেক্সট হুজুর বললেন যে আপনারা যে লোকটা দেখেছেন তার একটু বিবরণ। আমরা জাস্ট সেম যে একটা সাদা শ্যাডো মিডল এজে মেবি দাঁড়িয়ে হতে পারে। দেন বাড়ি হলে জিজ্ঞেস করলেন যে আপনার হাজবেন্ডকে দেখতে, মানে বাড়ি হলে বললেন জাস্ট মানে আমার হাজবেন্ড দেখতে ওই টাইপেরই ছিল, যেটা আমরা এক্সাক্ট তার চেহারাটা বলতে পারছি। তাইলে হুজুর বললেন যে মেবি তার ঘরটা করার সময় তিনি যখন মারা যান মেবি তার যে আত্মাটা ওইটা শান্তি পায় না, মানে কারণ ঘরটা উনি দেখে যেতে চাইছিলেন এবং উনি সেটেলমেন্টের জন্য ঘরটা করছিলেন। মেবি ওনার এই আত্মাটাই এই পুরো বাড়িতে আচরণ করে এবং মেবি ওই জিনিসটা এবং কারো কোনো ক্ষতি করে না, সে জাস্ট ঘুরে ঘুরে দেখে। এরপরে যেটা হলো হুজুর আরেকটু যে হুজুর বললেন যে ঘটনাটা একটু সুরাহা। উনি বললেন যে একটা গরু সৎকা দিয়ে মোটামুটি এলাকার যত গরিব মানুষ আছে ওদেরকে খাই দিয়ে এবং হুজুর একটা ওই দোয়া মাহফিলের আয়োজন দিলেন, কোরআন শরীফ খতম করা হলো ওই দিন। দেন এরপর যেটা হলো যে মানে এরপর আর এই ধরনের ঘটনা আমরা দেখিনি। আচ্ছা উনি আরেকটা মাঝখানে কাজ প্রতি রুমে রুমে বা পুরো ঘরটাতে দোয়া তোয়া পরে পুরো ঘরটা বন্ধ করানোর একটা ব্যবস্থা করলেন। এরপর আমরা আপনার এরপর ভাই আমি মানে এসএসসি পাশের পর আমার নরডিন কলেজে ভর্তি হওয়ার আমি ঢাকায় চলে আসি। এরপর আমার চিটাং যাওয়া হয়েছে। চিটাং যাওয়া আমি এখন ওই এলাকাতে যাই এবং ওই এলাকাতে যে আমি স্টিল ওই ভাড়াটিয়াদের সাথে কথা বলছি, ওরা বলছে যে না ওরা আর এই রিলেটেড কিছু দেখেনি এবং স্টিল ওখানে ভাড়াটিয়া হচ্ছে ওই বিল্ডিংটা স্টিল এখনো চিটাঙে আছে। থ্যাংক ইউ আপনার। আমরা চলে যাই পরবর্তী আমাদের গেস্টের কাছে, তার একটা ঘটনা আছে, আপনার নামটা একটু বলবেন। আমি নিজাম বাংলা আগে থেকে আসছি। তো আমি যে ঘটনাটা শেয়ার করবো সেটা 2002 দিকের ঘটনা। আমরা একটা নতুন বাড়িতে উঠি, বাড়িটা নতুনই করে। তো 5টা রুম ছিল ওই বাড়িতে, 5টা ভাড়াটিয়া। আমরা লাস্টে উঠি। তো উঠার সময় আমরা ওই বাড়ির কেয়ারটেকার ছিল, বাড়ি আর ওই বাড়িতে থাকতো না। কেয়ারটেকারকে জিজ্ঞাসা করি যে এই বাড়িতে ঠিক মতো পানি গ্যাস এগুলো থাকে কিনা। উনি বললো ঠিক আছে সব ঠিক মতো থাকে। তো আমরা ওঠার পরে 1 মাস ঠিক মতোই সব ছিল। 1 মাস পর থেকেই সমস্যা সৃষ্টি হলো, পানি ঠিক মতো আসতো না। দিনে আসতো, রাত্রে বেশিরভাগই রাত্রে পানি আসতো না, আমরা পাশের বাড়ি থেকে পানি আনতাম। তো এরকম অনেকদিন চলার পরে তো এই কেয়ারটেকার মিস্ত্রি আনার পরে সে পানি দিনের বেলাতে আসে, রাত্রে বেলাতে আসে, এরকম চলতেছে। একদিন আমার মা, আমাদের ঘরটা কলপারের সাথে ছিল, রাতে শুনতেছে যে একটু কল থেকে পানি নিচ্ছে, পানি পড়ার শব্দ। তো মা ভাবলো রাত্রে পানি আসছে, জানলাতে পানি যাচ্ছে। তো দরজা খুলে কলসি নিয়ে গোসলখানে গেলেন। যাওয়ার পরে দেখতেছে যে কলপারে কেউ পানি পুরো ভিজাচ্ছে, এরকম দেখা যাচ্ছে। তো কল ধরে চাপ দিল, টিউবওয়েল দিয়ে চাপতেছে কিন্তু কোনো পানি আসতেছে না। মনে হচ্ছে যে অনেকদিন যাবত কেউ টিউবওয়েল চাপে না। তো আম্মু চলে আসলো। তারপর একদিন পরে আবার এরকম শুনলাম, তো দেখে আসলে এরকম কিছুই না, পানি নেই। তো কিছুদিন পরে ওই বাড়িতে একটা ভাড়াটিয়া ছিল, উনি বললো কি রাতে টয়লেটে যাবে। ওঠার পরে যাচ্ছে, দেখে কি আমার আম্মা আপনার ওই গোসলখানাটা যেখানে ছিল পাশে টয়লেট ছিল আর পা দিকে রান্নাঘরটা ছিল। তো দেখি ওইখানে আমার আম্মা দাঁড়ায় আছে। তো ওনাকে দেখে আমার আম্মা টয়লেটের দিকে গেছে। তো উনি সামনে যাওয়ার পরে টয়লেটের দিকে গেলে যা দেখে যেখানে লাইট ধরানো, টয়লেটের লাইট ধরানো, টয়লেটে কেউ নেই। কিছু মনে না করে তারপর টয়লেটের থেকে আসতেছে, ঘরে যখন যাবে ঠিক তখন তার মনে হলো যে এইমাত্র খালাম্মাকে দেখলাম কিন্তু এতদিন দেখি না, সে তাহলে কোথায় গেল। তো সে বুঝতে পারলো যে সামথিং রং, কোন সমস্যা আছে এখানে। ভয় পেয়েছে, উনি ঘরে চলে গেল।
পরদিন সকালে বলে এই ঘটনায় আমি দেখছি। আম্মা বলে তো আমি তো রাতে ঘুম থেকে উঠি না, উঠলেও তোমার আঙ্কেলকে নিয়ে উঠি। তো ওদিন আম্মা আসলে উঠে নেই। তো তারপরে কয়েকদিন পরে বাড়িতে একজন লোক ছিল আমাদের পাশের ঘরে, উনি রাতে ঘুম থেকে উঠে টয়লেটে যাচ্ছে। তো উনি টয়লেটে যাওয়ার সময় দেখতেছে যে টয়লেটের উপরে ওই জায়গাটা পাকা ছিল, ওখানে একজন মহিলা সাদা কাপড় পরা উনি বসে আছে, ওনার কোলে একটা বাচ্চা ছিল। তো উনি বাচ্চাকে কিছু একটা খাওয়াচ্ছে। তো উনি দেখে খুব ভয় পেল যে রাতে এত রাতে এখানে এরকম হইতে পারে না। উনি খুব ভয় পাওয়ার পর চিৎকার দিয়ে এখানে অজ্ঞান হয়ে যায়। তো ওনার মেয়ে তারপর ছেলে ওনারা এসে ঘরে নিয়ে যায়। তো ঘরে নিয়ে যাওয়ার পরে ওনারা সুস্থ করার পর দিনে এই ঘটনাগুলো উনি বলে। আর এখানে আসলে একটা ঘটনা হচ্ছে, ওনার মেয়ে তখন সেই মুহূর্তে প্রেগনেন্ট ছিল। তো তার কিছুদিন পরে ওনার মেয়ের একটা ছেলে বাবু হয়। তো বাবুটা তখন নাকি ডেড পৃথিবীতে আসে। তো গেল এই ঘটনা। তারপরে কিছুদিন পরে আমাদের পাশেই আর একটা ভাড়াটিয়া ছিল, ওনার নাম ছিল সেলিম, উনি ট্যাক্সি চালাইতেন। তো উনি টয়লেটে যাচ্ছে, এবং টয়লেটে যাওয়ার সময় দেখে কি ওই টয়লেটের উপরেই একটা পাশ দিয়ে বড় গাছ ছিল, গাছে একজন মহিলা মানে গলায় ধরে দিয়ে ঝুলে আছে। তিনি দেখে সাথে সাথে করে দিচ্ছেন। তো চিৎকার দেওয়ার পর সবাই ধরে ঘরে আনার পরে জিজ্ঞাসা করতে কি হয়েছে। তুমি রাত্রেবেলা আমি এই ঘটনা দেখছি। তুমি ঘটনা দেখার পরে তার কিছুদিন পর থেকে ওনার ঘরে ফ্যামিলির সাথে সমস্যা সৃষ্টি হইতেছে, ঝগড়া যাচ্ছে চলে। তো একদিন ওনার ওয়াইফ বাড়িতে চলে যায়। তো উনি রাতে বাসায় আসে। সেদিনকে আসার পরে উনি ঘরে রাতে ঘুমাইতে যায়। তো সকালে 10টা-11টা বেজে গেছে, উনি ঘর থেকে বেরোইতেছেন না। আমরা যে নক করি দরজা করি না। পরে যখন 1টা-1:30 বাজে তখন বাড়ি কেয়ারটেকার বলতেছে দরজা ভাঙবে। তো দরজা ভাঙার পরে আমি ঘরের ভিতরে দেখি কি উনি ফ্যানের সাথে গলায় নিজে ঝুলে আছে। এটা আপনার চোখের সামনে কেবল আমি নিজে আসবো। উনি মারা গেছে। বাড়িতে খবর দেওয়ার পর না বাবা আসলো, মা আসলো, ওয়াইফ আসলো। এই বাসায় আর কি কি ঘটনা ঘটে? এই বাসায় তারপরে ওই বাড়িতে ম্যানেজার একদিন রাতে কোনো মেয়ের গোঙ্গানি শব্দ করবে। শোনার পরে সে তাতে দরজা খুলে বের হওয়ার পরে দেখতেছে যে একটা মেয়ে মেঝেতে শুয়ে আছে ওই টয়লেটের কাছাকাছি। অর্ধেক বডি দেখা যাচ্ছে, অর্ধেক বডি টয়লেটের দিকে, পিছনে হাত বাঁধা আর মুখটা বাঁধা ছিল ওনার। তো ওই আপনার কেয়ারটাকে করবো কি ওনাকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি ওনার কাছে যাচ্ছে। তো কেউ টয়লেটের দিক থেকে টেনে তাকে ভিতরের দিকে নিয়ে যাচ্ছে। উনি যাওয়ার পরে যে দেখতেছে টয়লেটের লাইট ধরানো, তারপরে দুশোখানা লাইট ধরে, কিন্তু ওই মহিলা নেই। চিৎকার দিয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়ে। তারপরে আপনার ওনার ছেলে এসে দেখে যে এই অবস্থা, ওনার অবস্থা খুব তখন খারাপ ছিল। ওনারে হসপিটাল নিয়ে যাওয়া হয়। ডাক্তার হার্ট অ্যাটাক করার পরে কয়েকদিন পরে উনি ঘটনা বলে যে এই আমি দেখছি। তার 2-3 সপ্তাহ পরে উনি আবার হার্ট অ্যাটাক করে উনি মারা যান। তো এরকম চলার পরে আমরা যে রুমে ছিলাম ওই রুম থেকে সেলিম ভাই যে রুমে ছিল মারা গেছে, আমরা ওই রুমে শিফট হই। কলকাতায় এখানে সমস্যা থেকে ওই রুমে চলে যাই। তো চলে যাওয়ার পরে আমি একদিন রাতে শুয়ে আছি, দেখতেছি যে মনে হচ্ছে যে সেলিম ভাই বাইরে খালি গায়ে দাঁড়ায় আছে। আমি চিৎকার দেওয়ার খুব চেষ্টা করতেছি, অনেক কোনো শব্দ হইতেছে না। তো আমার আব্বা তাড়াতাড়ি সেলিম ভাই মানে তো আমার কোনো শব্দ বের হইতেছে না। তো আমার আব্বা দৌড়ে আসলো। আসার পরে বলছে তুই দেখছি। আমি বলি আব্বা আমি দেখছি। আব্বা বলছে তুমি তোমার মোবাইল দিচ্ছিল, তুমি এই কারণে কিছু শব্দ বের হইতেছিল। যেখানে একটা কথা বলে রেখি, ঠিক ওই মুহূর্তে আমার আম্মা ওই বাড়িতে খুব অসুস্থ হয়ে পড়ে। অনেক ডাক্তার দেখাইছি, তো কোনো সুস্থতা দেখতেছি না। তো আমি এই ঘটনা বলার পরে আমার আব্বা বলতেছে যে আমার ওয়াইফ এখানে অসুস্থ, ছেলেটা যে বিভিন্ন জিনিস দেখে পাশের বাড়িতে ওইখানকার লোকাল একজন লোক ছিল মুরব্বী। তো উনি বলতেছে আসলে এই বাড়িটা একটা ডোবা ছিল, ডোবার উপরে মাটি ফেলা নতুন বাড়িটা করছে। তবে ডোবাটা যখন ছিল তখন এই যে একটা মেয়েকে মেরে ওই ডোবার ভিতরে বাসার সাথে বাড়িটা ঢুকে রেখেছিল হাত পা দিয়ে। তো তারপরে আবার ওইখানে একটা যে গাছটা ছিল, গাছটা নাকি একজন মহিলা ছিল। এই ঘটনাগুলো আপনাদের বাড়ির লোকজন প্রত্যেকে দেখছে যে যার সাথে যাই ঘটতেছে তাই কিন্তু কিছু না কিছু ঘুরাফিরা মিল আছে। তারপরে আমরা ওই বাড়িটা ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে নতুন বাড়িতে যাওয়ার ঠিক 14 দিন পরে আমার আচ্ছা, কিন্তু আপনার সেই আলামতটা আপনি আগেই পেয়েছিলেন?